যে তোমরা যদি হাতে একটা খাতা কলম নিয়ে বসো, তাহলে তোমার যদি যে কোনো পয়েন্ট আউট করতে ভালো হবে, যেখানে আটকে যাবা ইনস্ট্যান্ট জিজ্ঞেস করতে পারবা। আচ্ছা, আমি স্ক্রিনটা বড় করে দেই। সো আজকের লেকচারটা তোমাদের, যেমন এটাকে ভাই অলরেডি বলছেন যে লেকচার নাম্বার হচ্ছে P13, বা তোমাদের চ্যাপ্টার 5 এর প্রথম লেকচার এটা। এর আগের দিন পর্যন্ত চ্যাপ্টার 4 চলে গেল, আজকে থেকে নতুন চ্যাপ্টার শুরু, চ্যাপ্টার 5। নাম হচ্ছে তড়িৎচুম্বক আবেশ এবং পরিবর্তী প্রবাহ। এটা 2 লেকচারে ভাগ করা আজকে, এবং এরপরে আরেকটা লেকচার। আজকে আমরা মূলত তড়িৎচুম্বক আবেশ এই বিষয়টা নিয়ে পড়বো, পরিবর্তী প্রবাহ নিয়ে পড়বো না। তো যেগুলো পড়ানো হবে সেটা তোমাকে লিস্ট আকারে এখানে বলে দেওয়া হচ্ছে। ফার্স্টে আমরা পড়বো তড়িৎচুম্বক আবেশ, তারপরে চুম্বকের সাহায্যে কিভাবে তড়িৎ শক্তি উৎপাদন করা যায়, তারপরে ফ্যারাডের সূত্র, লেন্জের সূত্র, এবং ফাইনালি স্বকীয় এবং পারস্পরিক আবেশ। তো এইখানে কোনো কথাই তোমাদের আগে থেকে জানা নেই, খুব বেশি হলে হয়তো বা তড়িৎচুম্বক আবেশ এই টার্মটা শুনে আসছো। এর বাইরে খুব বেশি কিছু জানার কথা না, নর্মালি জানলে খুব ভালো। তাহলে আসো ডিরেক্টলি শুরু করি, কোনটা কি বিষয় ওয়ান বাই ওয়ান বুঝাই বলবো। কেউ না বুঝে ডিরেক্টলি হ্যান্ড রেজ করো না, বা কোশ্চেন আনসার দেখা শুরু করে দিও না, একটু ধৈর্য ধরে পুরো কথাটা শুনবে, তারপরে প্রশ্ন করো, তাহলে তোমার জন্য সুবিধা, আমার জন্য একটু ইজি হয়ে যায়। ঠিক আছে, আসো। এখানে প্রথমে বলতেছি যে আবেশ কত প্রকারের। এখানে 3 প্রকার আবেশের কথা বলা আছে: স্থির তড়িৎ আবেশ, চৌম্বকীয় আবেশ এবং তড়িৎ চৌম্বকীয় আবেশ। মজার বিষয়টা হচ্ছে খ এবং গ দুইটা মোটামুটি সিমিলার, তেমন কোনো পার্থক্য নাই। তোমরা যদি মনে করে আসি, স্থির তড়িৎ আবেশ তোমরা অ্যাকচুয়ালি ক্লাস 9-10-এই পড়ে আসছো। কি ছিল একটু বুঝাই দিই। আমি ডান দিকে দেখো ছবি আঁকতেছি, একটা কালো কালারের আমি এখানে দণ্ড আঁকলাম। একটা সাধারণ বস্তু তুমি চিন্তা করো। তো সাধারণ বস্তুর ক্ষেত্রে কি হবে? সাধারণ বস্তুর ভিতরে সমসংখ্যক চার্জ থাকবে, বিপরীতধর্মী চার্জ মিলে থাকবে, এবং তারা একটা নিউট্রাল অবস্থায় থাকবে। নিউট্রাল বলতে আমি বোঝাচ্ছি যে অচার্জিত অবস্থা, নিউট্রাল পজিশন। এখন আমি চাচ্ছি এই বস্তুটাকে চার্জিত করে ফেলবো। কি করা যেতে পারে? আমি একটা আবেশ প্রক্রিয়া ফলো করব, যে প্রক্রিয়া দিয়ে আমি এটাকে একটা চার্জিত বস্তুতে কনভার্ট করব। তো সেই কনভার্সনের প্রথম স্টেপটা হচ্ছে, তুমি এই দণ্ডটার আশেপাশে একটা পাওয়ারফুল চার্জকে নিয়ে আসো। যেমন ধরো এই দণ্ডের বাম পাশে আমি একটা অনেক পাওয়ারফুল পজিটিভ চার্জকে রাখলাম, যথেষ্ট পাওয়ারফুল। তখন কি হবে? এই লাল কালারের পজিটিভ চার্জটা কালো কালারের দণ্ডের ভিতরে যতগুলো নেগেটিভ চার্জ ছিল সেই চার্জগুলোকে তার দিকে আকর্ষণ করবে, এবং যতগুলো পজিটিভ চার্জ ছিল তাদেরকে বিকর্ষণ করে দূরে সরাই দিবে। যখনই কাজটা করলো, তখনই দেখো এই দণ্ডটার মধ্যে একটা মেরুকরণ হয়ে গেল না? অর্থাৎ বলতে পারি আমাদের হাতের ডান দিকে একটা ধনাত্মক পোল বা ধনাত্মক মেরু তৈরি হয়ে গেল, এবং বাম দিকে একটা ঋণাত্মক পোল বা ঋণাত্মক মেরু তৈরি হয়ে গেল। এখন কি আর এই দণ্ডটা নিউট্রাল অবস্থায় থাকলো? থাকলো না। এরপরে কি করতে হয়? এই জিনিসটাকে আমি সিম্পলি মাটির সাথে যদি কানেক্ট করে দেই, তখন দেখা যাবে যে তোমার পজিটিভ চার্জ গুলো চলে গেছে এবং পড়ে থাকবে শুধুমাত্র ঋণাত্মক চার্জ। অর্থাৎ এই জিনিসটা সোজা কথা হচ্ছে চার্জিত একটা বস্তুতে পরিণত হচ্ছে। আমি সবগুলো স্টেপ এখানে ব্যাখ্যা করলাম না, তোমার 9-10-এর বইয়ে এই জিনিসগুলো কিন্তু পড়ে আসছিলা, স্বর্ণপাত পরীক্ষা ছিল, মনে করে দেখো। তাহলে এই যে আমার লাল কালারের প্লাস চার্জটা ছিল আর আমার দণ্ডটা হচ্ছে কালো কালারের, এদের মধ্যে কিন্তু কোনো আমি স্পর্শ করলাম না। স্পর্শ না করে একটা ঘটনা ঘটে গেল। তো যখনই স্পর্শ না করে তুমি কোনো ঘটনা ঘটাবা, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় আবেশ প্রক্রিয়া। কথা মাথায় রাখতে হবে, টাচ করা যাবে না। এটাই হচ্ছে মেইন শর্ত। যেমন আমি এর আগের ক্লাসে তোমাকে বলছিলাম, সাপোজ তোমরা দুইটা ফ্রেন্ড আছো, একটা ফ্রেন্ডের কিছু বৈশিষ্ট্য আরেকটা ফ্রেন্ডের মধ্যে অটোমেটিক্যালি দেখা যায় চলে আসে, বা কিছু কমন বিহেভিয়ার দেখা যায়। তার মানে কি, তোমার একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডের কাছ থেকে ইনফ্লুয়েন্স হয়ে যাও। এই ইনফ্লুয়েন্স বিষয়টাকেই আমি এখানে বলতেছি আবেশ নাম দিয়ে। স্পর্শ না করে বা টাচ না করে। তাই দেখো তো, স্থির তড়িতে যে ঘটনা ঘটে ক্লাস 9-10 পড়ে আসছিলাম, এটা বলে ফেললাম। এবার আসো গতে, তড়িৎ চৌম্বকীয় আবেশ, এবং ক্ষতে বলা হচ্ছে আমাদের জন্য চৌম্বকীয় আবেশ। বিষয়টা একদম কি, একটু মনে করে দেখো চ্যাপ্টার 4-এ, এর আগের চ্যাপ্টারে পড়ে আসছিলাম, একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, তখন দেখা যাবে যে এই পরিবাহীর চারপাশে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে। এটা আমরা বায়োট-স্যাভার্টের সূত্র দিয়েও বের করতে পারি। তা দেখো তো বিষয়টা এখানে, তুমি কারেন্ট দিচ্ছ এবং তার বিনিময়ে তুমি চৌম্বক ক্ষেত্র পাচ্ছ। এটা ছিল আমাদের চ্যাপ্টার 4 বা আগের চ্যাপ্টার। তবে আজকের চ্যাপ্টারটা একটু উল্টা। এখানে হবে চৌম্বক ক্ষেত্র দিব, এবং এটা দেওয়ার কারণে আমি কারেন্ট পাবো। একটা মজার বিষয় কি, কারেন্ট এবং চৌম্বক সবসময় একসাথে থাকে, কখনোই তাদেরকে আলাদা করা যায় না। অর্থাৎ কারেন্ট দিলে চৌম্বক ক্ষেত্র পাবা, আবার চৌম্বক ক্ষেত্র থাকলে কারেন্ট মাস্ট ওখানে থাকবে। তো এই দুটো বিষয়কে আমরা এখানে চৌম্বক বিদ্যা এবং চলতরিতে কথা আলোচনা করতেছি। এটা কি দুইটা পয়েন্ট আউট না করলেও হয়তো, আমরা একটা পয়েন্টের মধ্যে আলোচনা করলেই পারতাম। ঠিক আছে, কিন্তু মনে করে দেখো চ্যাপ্টার 4-এ এই ঘটনাটা কে বলছিলেন?
বিজ্ঞানী ওয়েরস্টেড যদি মনে থাকে, সে বলছিলেন যে তড়িৎবাহী তারের আশেপাশে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। এই কথা বলার পরে অনেক বছর ধরে বিজ্ঞানীদের মনে প্রশ্ন ছিল, আচ্ছা তাহলে উল্টা করলে কেমন হয়, চৌম্বক ক্ষেত্র দিব কিন্তু কারেন্ট পাবো, এটা কি সম্ভব? হ্যাঁ, অনেক বছর পরে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে সে প্রুফ করে দেখাই দিলেন যে হ্যাঁ, এটাও সম্ভব, যে আমি যদি চৌম্বক ক্ষেত্রকে কোনোভাবে পরিবর্তন করতে পারি বা এটা বিশেষ ওয়েতে আনতে পারি, তখন সেই চৌম্বক ক্ষেত্র থেকে নিঃসন্দেহে তড়িৎ প্রবাহ পাওয়া সম্ভব। এই কনসেপ্টটাই আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে বা চ্যাপ্টার 5-এ। চৌম্বক ক্ষেত্র দিব, কারেন্ট পাবো। আর এর আগে পড়ে আসছিলাম কারেন্ট দিব, চৌম্বক ক্ষেত্র পাবো। সো ওয়েরস্টেড যা বলছেন, ফ্যারাডে তার উল্টাটা বলছেন। আর এই দুইটা বিষয়কে নিয়ে আমরা এখন এখানে পড়াশোনা করতেছি। সো চৌম্বকীয় আবেশ বলো আর তড়িৎ চৌম্বকীয় আবেশ বলো, বিষয়টা হচ্ছে এটা কিন্তু আসলে একসাথেই রিলেটেড। এটা চ্যাপ্টার 5, ঠিক আছে? তো এই দেখো অলরেডি একজন প্রশ্ন করে বসছে, ভাই এটা কি চ্যাপ্টার 5? আমি তোমাদেরকে রিলেট করাচ্ছি আগের চ্যাপ্টারের সাথে, একটু ধৈর্য ধরো, অ্যান্সার আশা করি পেয়ে গেছে যে প্রশ্নটা করছে, ঠিক আছে? তাহলে এখন আসো চিন্তা করি কিভাবে ফ্যারাডে এই অসম্ভবকে সম্ভব করে দেখাইছে। আচ্ছা, এটার জন্য কি কি দিব আর কি কি পাবো আমি দেখো কিছু সর্টিং করে রাখছি। এখানে ইনপুট হিসেবে তুমি গতিশীল দণ্ডচুম্বক অথবা গতিশীল তড়িৎবাহী তার ইউজ করবা, এবং এর বিনিময়ে তুমি কি পাবা? বিনিময়ে তুমি পাবা একটা তড়িৎচালক শক্তি, মানে ভোল্টেজ, বা তুমি চাইলে তড়িৎ প্রবাহও বলতে পারো, কোনো সমস্যা নাই। কারণ কি ভি সমান সমান আই আর, ভোল্টেজ দিলেও যা, সাথে তোমার কারেন্ট পাইলেও তা, ভোল্টেজ না থাকলে কারেন্ট থাকে না, আর কারেন্ট না থাকলে ভোল্টেজ থাকে না। সো তুমি তড়িৎ চৌম্বক এখানে আবেশের মাধ্যমে তড়িৎচালক শক্তি পাওয়া যা মিন করে, কারেন্ট পাওয়া এক্স্যাক্টলি তাই মিন করে। কিন্তু আমি কথাটা আরেকবার বুঝাই বলি, এখানে ডিরেক্টলি আমি দণ্ডচুম্বক ইউজ করতে পারবো অথবা তড়িৎবাহী তারকুণ্ডলী। কেন? ওয়েরস্টেড বলছিলেন তুমি যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট পাস করো, তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। অর্থাৎ আমি হয় চৌম্বক ক্ষেত্র বানাই নিব অথবা ডিরেক্টলি চুম্বক কিনে আনবো, যে কোনো একটা ইউজ করলেই তো হইলো, ঠিক আছে? এবং এই দুইজনের সাথে আমি কাকে ইউজ করব? তার সাথে যে আরেকটা কুণ্ডলী ইউজ করতে দেখো, যে এখানে এটাকে বলা হয় গৌণ কুণ্ডলী অথবা সেকেন্ডারি কুণ্ডলী, অনেক নামে বলা যায়, আমি আপাতত গৌণ কুণ্ডলী বললাম। এই দুইটা কুণ্ডলীর মধ্যে পার্থক্য কিভাবে বুঝবো? যেটা মেইন কুণ্ডলী বা মুখ্য কুণ্ডলী, সেখানে ব্যাটারি দেয়া থাকবে, এবং গৌণ কুণ্ডলীতে কোনো ব্যাটারি থাকবে না, সেখানে একটা গ্যালভানোমিটার লাগাই দেওয়া হয়। কেন? কারণ তোমার যদি গৌণ কুণ্ডলীতে তড়িৎ উৎপন্ন হয়, আমি চেক করব কিভাবে? আমি গ্যালভানোমিটার দিয়ে শিওর হব যে এখানে তোমার তড়িৎ উৎপন্ন হচ্ছে কিনা, ঠিক আছে? আচ্ছা, যারা সাউন্ড শুনতে পারো না, এটা নেটের প্রবলেম হতে পারে, ইভেন স্পিকারও প্রবলেম থাকতে পারে। সো কাইন্ডলি তোমরা হেডফোন বা এক্সটার্নাল স্পিকার ইউজ করতে পারো, তাহলে প্রবলেমটা আশা করি সমাধান হবে। আচ্ছা, তো এখন দেখো তোমাদেরকে এটা প্রুফ করে দেখাবো কিভাবে কি হয়। তার আগে একটা কথা বলে রাখি, এখানে একটা জিনিস অবশ্যই মেইনটেইন করতে হবে, সেটা হচ্ছে আপেক্ষিক গতি বজায় থাকতে হবে। এটাও সামনে ক্লিয়ার হবে, আমি সামনের পেজে যাই তাহলে বুঝতে পারবো। তাহলে আমি প্রথম ক্ষেত্রে একটা দণ্ডচুম্বক নিচ্ছি এবং একটা বদ্ধ বর্তনী বা গৌণ কুণ্ডলী নিচ্ছি। আসো, এই যে, আশা করি সবাই দেখতে পারতেছো, এখানে লেখাই আছে আমি ইনপুট হিসেবে নিব দণ্ডচুম্বক এবং কাজ করব গৌণকুণ্ডলীর উপরে। হাতের বাম পাশে যে দুইটা ছবি দেওয়া নীল কালারের, এখানে ভালো সুন্দর কালারফুল, এটাকে একটু এই মুহূর্তে তাকায়ও না, ডান দিকের ছবিটা খেয়াল করো। দেখো এখানে একটা সিলিন্ডার শেপের মতো একটা কুণ্ডলী বানানো হয়েছে, এই যে তার পেঁচায় পেঁচায় পেঁচায়, এই কুণ্ডলীর সাথে শুধুমাত্র গ্যালভানোমিটার লাগানো, অর্থাৎ এটা আমার গৌণকুণ্ডলী। যেই কুণ্ডলীর মধ্যে তড়িৎ উৎপন্ন হলে এই গ্যালভানোমিটার দিয়ে আমাকে কাঁটাটা বিক্ষেপ করে দেখাবে। কাঁটা ডানেও যেতে পারে, কাঁটা বামেও যেতে পারে। যদি ভালো করে অবজার্ভ করো, দেখো এই কুণ্ডলীর সামনে একটা দণ্ড চুম্বককে একটা হাত দিয়ে ভিতর দিকে পুশ করে দেয়া হচ্ছে, অর্থাৎ ভিতর দিকে ম্যাগনেটটা ঢুকে যাচ্ছে। ঢুকে যাওয়ার কারণে এই গৌণ কুণ্ডলীতে একটা তড়িৎ ক্ষেত্রের তৈরি হবে। সেই তড়িতের ডিরেকশনটা এমন ভাবে হচ্ছে যেন গ্যালভানোমিটারের কাঁটাটা হাতের ডান দিকে ঘুরে যায়। দেখো একটু ভালো করে খেয়াল করলে স্ক্রিনে দেখতে পারবা। কেন বা কিভাবে এগুলা পরে বুঝবো, শুধু এতটুকুই ভাবো আগে পরিবর্তনটা হচ্ছে, ঠিক আছে? এবার চুম্বকটাকে একটু ভিতরে নেওয়ার পর আমি থেমে গেলাম। এই যে দ্বিতীয় ছবি দেখো, চুম্বকটা এই দণ্ডের ভিতরে আমি রেখে দিছি, কোনো মুভমেন্ট করতেছি না। তখন দেখা যাবে মুভমেন্ট না থাকলে এই যে তোমার কুণ্ডলীটা গৌণ কুণ্ডলী, এখানে কোনো কারেন্ট নেই, নো কারেন্ট। দেখো কাটা একদম মাঝামাঝি, মানে জিরো, কোনো কারেন্ট নেই। কাটা ডানেও যাচ্ছে না, কাটা বামেও যাচ্ছে না। তার মানে চুম্বকটা যখন স্থির হয়ে গেল, তখন কিন্তু আর কারেন্ট পাওয়া যাচ্ছে না। এবার ভাবলাম আচ্ছা চুম্বকটাকে বের করে আনি তো। দেখো চুম্বকটাকে এখন আমি টান দিয়ে বের করে আনলাম, তখন আবার এখানে একটা প্রবাহ পাওয়া গেল, কিন্তু কাটা দেখো হাতের বাম দিকে সরে গেল। তার মানে চুম্বক যখন ভিতরে যাচ্ছিল, কাটা গেল ডান দিকে,
চুম্বক যখন বের হয়ে আসলো কাটা গেল বাম দিকে, আর চুম্বক যখন কোনো মুভমেন্ট করতেছে না তখন কোনো কারেন্টও পাওয়া যাচ্ছে না। তার মানে কি, সোজা কথায় যতক্ষণ পর্যন্ত চুম্বক মুভমেন্ট করবে ততক্ষণ পর্যন্তই কারেন্ট পাওয়া যাবে। চুম্বক যদি স্থির হয়ে যায় তাহলে কিন্তু তুমি কোনো কারেন্ট পাবে না। ঠিক আছে, এখন বলতে পারো ভাইয়া গ্যালভানোমিটার কাটা ডানে বামে ঘুরতেছে, ওটাকে ইগনোর করো, জাস্ট এতটুকুই ভাবো কারেন্ট তো উৎপন্ন হচ্ছে নাকি। কিভাবে হলো, এই চুম্বকটা যেহেতু গতিশীল হচ্ছে এই জন্য হলো। এই বিষয়টাকে আমি একটু আগে ডিফারেন্ট ভাবে বুঝাই নিই, তারপর তোমরা চিন্তা করে দেখো বুঝো কি না বুঝো। এটাকে বোঝানোর জন্য সাপোজ চিন্তা করো আমি একটা টানেল ড্রয়িং করতেছি। টানেল তো বুঝো, ওই যে পাহাড় কেটে মাঝখানে যে রাস্তা বানায় ফেলে, মাটির মধ্যে দিয়েও যেতে পারে বা চাইলে তোমার পাহাড়ের উপর দিয়ে যেতে পারে, সোজা কথা এরকম। সাপোজ চিন্তা করো এটা হচ্ছে আমার একটা টানেল, এবং এই টানেলের ভিতরে ধরে নাও কোনো লাইট নাই, তাহলে রাতের বেলা কি এই টানেলটা সম্পূর্ণ অন্ধকার হয়ে থাকার কথা না। এবার ধরো একটা গাড়ি আস্তে আস্তে এই টানেলের ভিতরে ঢুকতেছে, ধরো গাড়িটা আমার এই মুহূর্তে এই পজিশনে আছে, জাস্ট ধরে নাও, যেটা আমি গাড়ি আঁকলাম মোটামুটি এত সুন্দর হয় নাই, জাস্ট ধরে নাও যে একটা গাড়ি এই টানেলের ভিতরে মাত্র ঢুকলো এবং আমার গাড়ির সামনে একটা হেডলাইট দেওয়া আছে। টানেলটা কিন্তু অন্ধকার, রাত্রেবেলা, খেয়াল করো। তো যখন গাড়ির এই হেডলাইটটা জ্বলবে তখন কি হবে, এই হেডলাইট দিয়ে গাড়ির সামনে কিছু অংশ এবার আলোকিত হয়ে যাবে। ঠিক আছে, তো গাড়িটা চলতে চলতে যে টানেল দিয়ে সামনে সাপোজ ধরো এই টানেলের শেষ মাথা পর্যন্ত এখন চলে আসে, জাস্ট ধরে নাও যে এই গাড়িটা আমার শেষ মাথায় চলে আসলো, তখন কি গাড়ির লাইটটা এখনো সামনেই, হেডলাইট অলওয়েজ সামনেই ফোকাস করতেছে। তো যদি আমি এখন এখানে টানেলটাকে আরেকবার এঁকে নেই, একটু অপেক্ষা করো, আমি টানেলটা আরেকবার এঁকে নেই। ধর টানেলটা আমি আরেকবার আঁকলাম, রাতের বেলা যেহেতু টানেলটা অন্ধকার ছিল, একবার চিন্তা করো গাড়িটার সবসময় সামনে যে পার্টটা অর্থাৎ হেডলাইটের সামনে যে অংশটা, এই জায়গাটা সবসময় থাকবে আলোকিত অবস্থায়, আর গাড়ির পিছন সাইডটায় যেহেতু কোনো লাইট নাই আমি ধরে নিচ্ছি, তাহলে পিছন সাইডটা থাকবে অলওয়েজ অন্ধকার। তাহলে গাড়িটা যখন আস্তে করে এই টানেল দিয়ে হাতের বাম থেকে ডান দিকে গেল, তাহলে কি বলতে পারি না টানেলের কিছু অংশ আলোকিত হচ্ছে এবং কিছু অংশ অন্ধকারে থেকে যাচ্ছে। তাহলে একের পর এক যদি গাড়িটা এই দিক থেকে এসে এদিক দিয়ে বের হয়ে যায়, তা কি বলতে পারি না টানেলটায় একবার আলো জ্বলতেছে এবং একবার টানেলের আলোটা নিভে যাচ্ছে, অর্থাৎ টানেলের ভিতরে আলো অন্ধকারের একটা খেলা চলতেছে, একবার উজ্জ্বল হয় তো আরেকবার নিভে যায়। এখানে তুমি চিন্তা করে নাও এই টানেলটা হচ্ছে আমার জন্য সেই গৌণকুণ্ডলী, জাস্ট ভাবার জন্য চিন্তা করো এই টানেলটা হচ্ছে আমার বদ্ধ বা গৌণকুণ্ডলী, আর এই গাড়িটা হচ্ছে তুমি চিন্তা করে নাও আমার জন্য চৌম্বক ক্ষেত্র, অথবা সিম্পলি ইজি করে ভাবো গতিশীল দণ্ড চুম্বক, আর কিছু ভাবার দরকার নাই। অর্থাৎ চুম্বক যখন এই গৌণকুণ্ডলীর ভিতর দিয়ে যাচ্ছে যাচ্ছে বা বের হয়ে যাচ্ছে, তো দেখা যাবে যে একবার এই চুম্বকের প্রভাব শুরুতে আছে, আবার যখন বের হয়ে গেল তখন কোনো প্রভাব নাই, আবার যখন বের হয়ে গেল তখন প্রভাব নাই, যখন ঢুকবে তখন থাকবে প্রভাব। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই গৌণকুণ্ডলীর ভিতরে চৌম্বক ক্ষেত্রের প্রভাব থাকবে ততক্ষণ পর্যন্তই আমি এখানে কারেন্ট পাবো, যখনই প্রভাব থাকবে না তখনই আর কোনো কারেন্ট পাবো না। এখন বলতে পারো এটা কিভাবে ঘটে, এই দেখো এখন এই ছবিটা, চুম্বক থেকে দেখো অনেকগুলো রেখা বের হয়ে গেছে, উত্তর মেরুতে রেখাগুলো বের হইলো, এই রেখাগুলো একটা রিংকে, এই রিংটা হচ্ছে আমার সেই বদ্ধ কুণ্ডলী, একটা রিং আমি আঁকছি। তো দেখো এই একটা রিং এর মধ্য দিয়ে এই আমার মেরু রেখা গুলো পার হয়ে যাচ্ছে, বা বলতে তুমি এগুলোকে ছেদ করে বের হয়ে যাচ্ছে। তো যখন তোমার চুম্বকটা অনেক দূরে তখন তো কোনো রেখাই এই কুণ্ডলীকে ছেদ করবে না, যখন চুম্বকটা আস্তে আস্তে ঢুকবে তখন কি অনেকগুলো রেখা এই কুণ্ডলীকে ছেদ করবে, যত বেশি ছেদ করবে তুমি তত বেশি কারেন্ট পাবা। আবার যখন এই চুম্বকটা এটাকে ছেদ করে বের হয়ে চলে গেল তখন আবারও কোনো চুম্বক ক্ষেত্র নাই, সো আবারও কোনো কারেন্ট নাই। এটাই কথা, যতক্ষণ চুম্বক থাকবে ততক্ষণ কারেন্ট থাকবে, চুম্বক নাই কারেন্ট নাই। বাট একটা কথা মাথায় রাখবা, চুম্বক যদি সামহাউ স্থির হয়ে যায় তখন কিন্তু লাভ নাই, চুম্বক স্থির হওয়া যাবে না। তার মানে এটাকে বলছিলাম না যে টানেলের ভিতরে আলো আধারে খেলা চলতেছে, একবার লাইট জ্বলবে একবার বন্ধ হবে, চেঞ্জ থাকতে হবে। ধরো গাড়িটা একখানে এসে চুপ করে বসে আছে, তাহলে কিন্তু দেখবা টানেলের এক সাইডে লাইট জ্বলে আছে, পিছন সাইডে অন্ধকার, তাহলে আমার কোনো লাভ হবে না। আমার চেঞ্জ লাগবে, উজ্জ্বল হবে অন্ধকার হবে, উজ্জ্বল হবে অন্ধকার হবে, চেঞ্জ লাগবে, তাছাড়া কিন্তু পসিবল না। সো একবার ঢুকবে একবার বের হবে, এটাই বলছি। কি দিয়ে করলাম, দণ্ড চুম্বক দিয়ে করলাম। ঠিক আছে, এখন তোমার কাছে যদি দণ্ড চুম্বক না থাকে তখন তুমি কি করবা, তখন তুমি একটা তার কুণ্ডলী নিয়ে আসবা। যদি ভালো করে খেয়াল করি এখানে দুইটা কুণ্ডলী, একটা কুণ্ডলীতে জি মানে গ্যালভানোমিটার লাগানো এবং আরেকটা কুণ্ডলীতে ব্যাটারি লাগানো। তাহলে ব্যাটারি লাগালে কি হবে, এই কুণ্ডলীর চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, যেই চৌম্বক ক্ষেত্র দিয়ে আমি বি কুণ্ডলীর ভিতরে যাবো আসবো। বিষয়টা আমি তোমাদেরকে একটু ছবি এঁকে দেখাই, তাহলে মনে হয় একটু ভালো মতো বুঝতে পারবা। তো আমি গৌণ কুণ্ডলীকে এখানে কালো কলম দিয়ে আঁকতেছি, গৌণ কুণ্ডলী দেখো
চেষ্টা করতেছি একটু বড় করে আঁকার জন্য, কিন্তু এখানে আঁকাটা অনেকটা মুশকিল। আমি কিভাবে বুঝবো এটা গৌণকুণ্ডলী? কারণ আমি এখানটা গ্যালভানোমিটার লাগাই রাখলাম, অর্থাৎ যদি এখানে তোমার কোনো কারেন্ট উৎপন্ন হয় সেটা আমি চেক করতে পারবো। ঠিক আছে, আমি গৌণকুণ্ডলী আরো একটা আঁকি, আমি মোটামুটি 3টার মতো আঁকবো। প্লিজ কেউ প্রশ্ন করবো না, সবাই একটু ধৈর্য ধরে খেয়াল করো, আস্তে আস্তে বুঝতে পারবা। আমি আরো একটা গৌণকুণ্ডলী আঁকলাম, কয়েকটা কেস আমি বুঝাবো, এই জন্যই আমি আঁকতেছি। এবং থার্ড, আমি বলছিলাম 3টা আঁকবো, এবার আমি তৃতীয়বারের মতো আঁকতেছি। জি দেখছি, তার মানে এটা গৌণকুণ্ডলী। ঠিক আছে, এবার আমি এটা মুখ্য কুণ্ডলীকে নিয়ে আসবো। মুখ্য কুণ্ডলীকে আমি আঁকবো নীল কালার দিয়ে। তো ধরো এই যে আমার মুখ্য কুণ্ডলীটা বাইরে একটু ছোট্ট করে আঁকি, কিভাবে বুঝবো? তার সাথে আমি একটা যে ব্যাটারি দেখো যুক্ত করে দিলাম, এ হয়ে গেল আমার মুখ্য কুণ্ডলী। ঠিক আছে, এখন মুখ্য কুণ্ডলীতে তোমার যখন কারেন্টের প্রবাহ হবে, তখন আমরা কি জানি? তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। কিভাবে? আমরা এর আগের চ্যাপ্টারে পড়ে আসছিলাম যে কারেন্ট দিলে চৌম্বক ক্ষেত্র পাওয়া যায়। কে বলছিলেন? ওয়ারস্টেড বলছিলেন। ঠিক আছে, তো চৌম্বক ক্ষেত্রকে তুমি চাইলে বি দিয়েও বলতে পারো, অথবা তুমি চাইলে ফ্লাক্স ফাই দিয়েও লিখতে পারো, নো প্রবলেম। ফাই সমান এবি একটা বললেই হইলো, দুইটাই কারেক্ট। দেখো, এটা প্রথম ক্ষেত্র। এখানে গৌণকুণ্ডলীর ভিতরে কিন্তু আমার একটাও চৌম্বক বলরেখা প্রবেশ করে নাই। কারণ দেখো এখানে যে 4টা তার আছে লাল কালারের, সবই কিন্তু বাহিরে, মানে কাউটার ভিতরে ঢুকে নাই। তাহলে কি বলতে পারি? এখানে কি কোনো ফ্লাক্স আছে? না, কোনো ফ্লাক্স নাই, বা তুমি চাইলে বলতে পারো কোনো চৌম্বক ক্ষেত্রও নাই, যাই বলো একই কথা। এবার যদি আমি এই চুম্বকটা বলতে আমি বোঝাচ্ছি এই গৌণ কুণ্ডলীকে, সরি, নীল কালারের মুখ্য কুণ্ডলীটাকে কালো কালারের গৌণ কুণ্ডলীর ভিতরে নিয়ে আসি। সাপোজ ধরো যে এই জায়গায় দেখো আমি যে নিয়ে আসলাম, তখন কি ও একটা দণ্ড চুম্বকের মতো বিহেভ করবে না? এই যে একটা প্লাস দিলাম, একটা মাইনাস সাইড দিলাম, তখন কি হবে? এই মুখ্য কুণ্ডলীর জন্য গৌণ কুণ্ডলীর আশেপাশে লাল কালারের একটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে। এই দেখো তো, এখন প্রথম ছবিতে কোনো লাল কালারের চৌম্বক ক্ষেত্রই গৌণকুণ্ডলীকে ছেদ করে নাই, কিন্তু আমার এই দ্বিতীয় ছবিতে ভালো করে খেয়াল করো, দেখতেই পারতেছো অনেকগুলো রেখা কালো কালারের যে কুণ্ডলী ছিল তাকে কিন্তু ছেদ করে ফেললো। অর্থাৎ আমি বলতে পারি এখানে নিঃসন্দেহে কিছু পরিমাণের ফাই পাওয়া যাবে, ধরে নাও ফাই 1 পাওয়া যাবে, বা তুমি যে চৌম্বক ক্ষেত্র বলতে পারো B1 পাওয়া গেল। অর্থাৎ গৌণকুণ্ডলীতে কিছুটা চৌম্বক ক্ষেত্র তৈরি হলো, এবং এই চৌম্বক ক্ষেত্রের কারণে কি হবে? আমার গ্যালভানোমিটারে একটা মান হবে, অর্থাৎ এখানে কিছু প্রবাহ পাওয়া যাবে। আমি লিখলাম কিছু প্রবাহ আমি পাবো। ঠিক আছে, তো আমি চুম্বকটা কি করলাম? আস্তে করে স্ক্রিনের বাম দিক থেকে নিয়ে আস্তে করে এই কালো কালারের কুণ্ডলীর ভিতরে ঢুকাই দিলাম। এবার আমি ফার্দার যদি আরো ডান দিকে চলে যাই, তখন কি ঘটনা ঘটবে? তখন সিম্পলি হচ্ছে আমার এই কুণ্ডলীটা এখান থেকে বের হয়ে গেছে। তো যদি বের হয়ে যায় কুণ্ডলী, সেই ক্ষেত্রে আবার চিন্তা করে দেখো, ফ্লাক্স তো আছে এই নীল লাইনের সাথে। এই যে লাল কালারে দেখো অনেকগুলো আমি ফ্লাক্স ড্রয়িং করে ফেললাম, বা চৌম্বক ক্ষেত্রকে ড্রয়িং করে ফেললাম। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে কালো কালারের আমার গৌণকুণ্ডলী, এইখানে তো কোনো চৌম্বক ক্ষেত্র নাই বা কোনো ফ্লাক্স নাই। তো সিকোয়েন্সটা কি ছিল? হাতের বাম থেকে আস্তে করে আমি একটা মুখ্য কুণ্ডলীকে গৌণকুণ্ডলীর ভিতরে ঢুকাই দিলাম, ঢুকতে ঢুকতে আবার এক সময়টাকে আমি বেরো করে ফেললাম। তো যখন ও ভিতরে ঢুকতেছিল, তখন কিছুটা আমি এখানে চৌম্বক ক্ষেত্র পাচ্ছি বা কিছুটা আমি কারেন্ট পাচ্ছি, এই যে এই ক্ষেত্রে কিছুটা কারেন্ট পাচ্ছি। তারপর যখন আবার বের হয়ে গেল, তখন আবারও কোনো কিছু নাই, কোনো চৌম্বক ক্ষেত্র নাই, সো ফলাফল কোনো প্রবাহ নাই। বুঝতে পারছো? ওই আগের জিনিসটাই, একটু আগে দণ্ড চুম্বক ছিল, এখন দণ্ড চুম্বকের জায়গায় শুধুমাত্র হচ্ছে একটা আমি কুণ্ডলী নিয়ে আসছি, যে কুণ্ডলীর মধ্যে কারেন্ট আছে, এবং এই কুণ্ডলীর এই কারেন্টটাই বেসিক্যালি একটা চুম্বকের মতো বিহেভ করবে। সেই চুম্বকটা গৌণকুণ্ডলীর মধ্যে দেখা যাবে যে কাটাকাটি করতেছে, এই কাটাকাটি করার কারণে আমি কিছু প্রবাহ পাবো, অথবা বের হয়ে গেলে কোনো প্রবাহ থাকবে না। এটাকে কিন্তু গতিশীল থাকতে হবে, অর্থাৎ একবার ঢুকবে একবার বের হবে, একবার ঢুকবে একবার বের হবে, এমন হওয়া যাবে না। স্থির স্থির হয়ে গেলে কিন্তু কোনো লাভ নাই। সবসময় মাথায় রাখবা যে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন থেকেই এখানে কাজগুলো করতে হবে। ঠিক আছে, যেমন আমরা যখন তড়িৎ প্রবাহ বলতেছি, এই কথা মানে কি? অনেকগুলো চার্জের ফ্লো হচ্ছে না, চার্জ কিন্তু বসে নাই। চার্জ যখন ফ্লো হয় তখন তুমি আশেপাশে চৌম্বক ক্ষেত্র পাবা। ঠিক একইভাবে এই চ্যাপ্টারে আমরা পড়বো যখন চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে, বাড়বে কমবে শূন্য হবে, মানে সোজা কথা পরিবর্তন হবে, তখনই তুমি একটা এখানে প্রবাহ পাবা। এটা কোন প্রবাহ? তড়িৎ চৌম্বকীয় আবেশ প্রক্রিয়ার মাধ্যমে এই প্রবাহটা পাওয়া যাবে। কোথায় পাবো? গৌণকুণ্ডলীতে পাবো। কার জন্য পাবো? মুখ্য কুণ্ডলীর জন্য পাবো, অথবা বলতে পারো দণ্ড চুম্বকের জন্য পাবো। ঠিক আছে, তুমি চৌম্বক ক্ষেত্র দিয়েও বলতে পারো, তুমি চাইলে ফ্লাক্স দিয়েও বলতে পারো,
কোনো প্রবলেম নেই, একদম স্ট্রেট ফরওয়ার্ড। সো আমি আমার ভিডিওটা একটু অন করতেছি, দেখো আমি একবার ফাইনালি বুঝাই, সবাই চুপ থেকো, কাইন্ডলি একটু খেয়াল করো। ধরো এই সবুজ কালারের বোতলটা হচ্ছে আমার জন্য গৌণকুণ্ডলী, আর এই কলমটা আমার হচ্ছে দণ্ডচুম্বক। যখন দণ্ডচুম্বকটা এই কুণ্ডলী থেকে যথেষ্ট বাহিরে আসে, তখন এই গৌণকুণ্ডলীতে কোনো ফ্লাক্স নাই, কারণ কি কোনো রেখা ঢুকতেছে না। যখন তুমি এই কলমটাকে বা দণ্ডচুম্বকে আস্তে করে ঢুকাই দিলা, যত ভিতরে যাচ্ছে তত বেশি ফ্লাক্স এই আমার বোতলটাকে কাটতেছে, তার মানে কি তত বেশি এখানে প্রবাহ তৈরি হবে। আমি আস্তে করে বের হয়ে যখন চলে যাব, তখন আবার কোনো ফ্লাক্স নাই, তাহলে আবার কোনো কারেন্ট নাই। তাহলে কি করতে হবে, একবার যাব একবার আসবো, একবার যাব একবার আসবো, এইভাবে কন্টিনিউয়াসলি মুভমেন্ট করতে হবে। এই মুভমেন্ট করলেই দেখা যাবে যে এই গৌণকুণ্ডলীতে আমি একটা তড়িৎ প্রবাহ আবিষ্ট আকারে পাবো। এটা ছাড়া অন্য কোনো ওয়ে নাই, পরিবর্তন থাকতে হবে। সো তুমি দণ্ডচুম্বক ইউজ করতে পারো অথবা একটা মুখ্য কুণ্ডলীও ইউজ করতে পারো, একই কথা। বেসিক্যালি চুম্বক ক্ষেত্রকে টানাটানি করতে হবে। তুমি চাইলে এটার ভিতর দিয়েও নিতে পারো, তুমি চাইলে একটু সাইড দিয়েও নিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু কাছাকাছি থাকতে হবে এবং টাচ করা যাবে না, বিনা টাচ করে এই কাজটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, একজন জিজ্ঞেস করছো ভাইয়া আমি কিভাবে চিন্তা এও টু কুণ্ডলীকে, আচ্ছা বুঝিনি সুফিয়ান, আরেকবার প্রশ্ন করো। একজন জিজ্ঞেস করছে পরিবর্তন হলে তড়িৎ পাওয়া যায়, এটা কি কোনো কারণ আছে? হ্যাঁ, এটা হচ্ছে সিম্পলি শক্তির নিত্য সূত্র। তুমি একটা শক্তিকে আরেকটা শক্তিতে কনভার্ট করবা, অথবা যে জিনিসটাকে আমি একটু ডিপার লেভেলে নিয়ে যাই, বিষয়টা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সাথে চৌম্বক ক্ষেত্র সবসময় সমকোণে অবস্থান করে। এটা একসাথে থাকবে, ইলেকট্রোম্যাগনেটিক জিনিসটা অলওয়েজ একই জায়গায় থাকে, শুধু আমরা ফিল করতে পারি না, এটাকে এক্সপেরিমেন্ট করে ফিল করতে হয়। সো দেখা যায় তুমি যখন একটার চেঞ্জ আনবা, সাপোজ ধরো এই যে আমার দুইটা হাতের দুইটা আঙ্গুল হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, নিচের আঙ্গুল যদি হয় তড়িৎ ক্ষেত্র, উপরটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তুমি যদি তড়িৎ ক্ষেত্রে পরিবর্তন আনো, তখনই চৌম্বক ক্ষেত্রে ফিল পাবা, বা চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন আনলে তড়িৎ ক্ষেত্রের ফিলটা তুমি পাওয়া যাবে। অর্থাৎ পরিবর্তন ঘটাইতে হবে, তখনই তুমি জানতে পারবা যে আরেকজনের অস্তিত্ব আছে, এটাই, আর কিছু না। এখানে দুইটা কুণ্ডলী ছিল, একটাই আমি কারেন্ট নিজে দিব এবং আরেকটা আমি কারেন্ট আবিষ্ট হয়ে পাবো, ভোল্টেজও পাবো, একই কথা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন যে বলছো যে ভাই কুণ্ডলীকে আমি কিভাবে চিনতে পারবো, কুণ্ডলী চেনার নিয়ম হচ্ছে যদি ব্যাটারি দেওয়া থাকে তাহলে মুখ্য কুণ্ডলী, আর যদি গ্যালভানোমিটার দেওয়া থাকে তাহলে হচ্ছে গৌণকুণ্ডলী, একদম সোজা হিসাব, ঠিক আছে? মনে হয় বাচ্চারা বুঝে গেছো কি মিন করছি। আর প্রবাহের দিক কিভাবে না কি হবে এগুলা একটু পরে জানতে পারবা, একটু হোল্ড করো, সামনে এগুলা ক্লিয়ার হবে। সো আমি নেক্সট স্লাইডে চলে যাই। তোমার জন্য একটা এখানে পোল কোশ্চেন দেয়া আছে, এতক্ষণ যা বললাম যদি তোমরা মোটামুটিও বুঝে থাকো, নিঃসন্দেহে পোলটা তোমরা অ্যান্সার করতে পারবা। তো বাচ্চারা একটু কষ্ট করে পোলটা অ্যান্সার দিয়ে দাও, আমি আমার ভিডিওটা বন্ধ করে দিচ্ছি। দেখো একদম সিম্পল একটা প্রশ্ন, যে কোন ক্ষেত্রে তড়িৎ চৌম্বক আবেশ ঘটবে না, একদমই সোজা সিম্পল একটা প্রশ্ন, অ্যান্সার দাও পোলাপান। আমি ততক্ষণ এখানে কিছু লিখতে থাকি। আচ্ছা, তোমরা আপাতত অনেকেই অ্যান্সার করছো, 40%, যারাই অ্যান্সার করছো মোটামুটি ঠিক উত্তরের দিকেই বেশি ভোট আসছে, তাও কিছু ভুল হয়ে যাচ্ছে। যারা এখনো ভোট দেই নাই, তোমরা ভোট দিতে পারো, আমি এখনো পয়েন্টটা বন্ধ করলাম না, কিন্তু আমি একটু ব্যাখ্যাটা বুঝাই বলি যেখানে অ্যান্সারটা কি হবে, সবাই একটু কাইন্ডলি শুনো। প্রথম প্রশ্ন ছিল যে তড়িৎ পরিবাহী কুণ্ডলী এবং গৌণকুণ্ডলীর মধ্যে আপেক্ষিক বেগ থাকলে, তো যদি আপেক্ষিক বেগ থাকে আমার তো অবশ্যই এখানে আবেশ ঘটবে, তাই না? এখন তুমি তড়িৎ পরিবাহী কুণ্ডলীর জায়গায় দণ্ডচুম্বক ইউজ করলা, সমস্যা নাই তো, গৌণকুণ্ডলীর সাথে দণ্ডচুম্বক অথবা তড়িৎ পরিবাহী কুণ্ডলী মানে মুখ্য কুণ্ডলী ইউজ করলেই হবে। তাহলে অ্যান্সার এ এবং বি দুইটাই ঠিক আছে, এখানে তোমার আবেশ অবশ্যই ঘটবে। আমার তো বলছে আবেশ কোথায় ঘটবে না সেটা বলো। 3 নম্বরে আসো তো, বলছে গৌণকুণ্ডলীর সাথে তড়িৎ অপরিবাহী কুণ্ডলী নিছ, তো যদি তোমার কুণ্ডলীর মধ্যে কোনো কারেন্ট নাই থাকে ওইটা কি মুখ্য কুণ্ডলী হইল? ওইটা তো গৌণকুণ্ডলী হয়ে গেল। তাই তুমি যদি দুইটা গৌণকুণ্ডলী নাও তাহলে কি কোনো লাভ আছে? কোনো লাভ তো নাই, তোমাকে একটা মুখ্য নিতে হবে এবং একটা গৌণকুণ্ডলী নিতে হবে। তাহলে অ্যান্সারটা কোনটা? অ্যান্সারটা হচ্ছে এখানে সি, ঠিক আছে? এখানে অ্যান্সারটা ভুলেও এ এবং বি হবে না, আর ডি তো জাস্ট একটা তোমাদেরকে জাস্ট দেওয়ার কাজ দিছি আর কি, আর কিছু না। সো অ্যান্সারটা হচ্ছে এইটা। আশা করি বাচ্চারা বুঝতে পারছো, তোমরা অনেকেই ভালো উত্তর দিছো, মানে সঠিক উত্তর বেশি দিছো, সো কেয়ারফুল থেকো। এখানে আমি যে লেখছি এটা হচ্ছে তোমাকে অবশ্যই আপেক্ষিক বেগ থাকতে হবে বা চেঞ্জ থাকতে হবে। এই কথা মানে হচ্ছে এইটা, তুমি হয় মুখ্য কুণ্ডলীকে গতিশীল করো এবং গৌণ কুণ্ডলীকে স্থির রাখো, এটা উল্টা হইতে পারে, তুমি এখন মুখ্য কুণ্ডলীকে স্থির করে দাও এবং গৌণ কুণ্ডলীকে গতিশীল করো, কোনো সমস্যা নাই। আচ্ছা আমি লিখি ভাবে, মুখ্য কুণ্ডলী এবং হচ্ছে গৌণ কুণ্ডলী, তুমি মুখ্য কুণ্ডলীকে সাপোজ ধরো স্থির রাখছো, গৌণ কুণ্ডলীকে গতিশীল করলা, নো প্রবলেম। উল্টাও করতে পারো,
এবার মুখ্য কুণ্ডলীকে তুমি করে দাও গতিশীল এবং গৌণ কুণ্ডলীকে করে দাও স্থির, নো প্রবলেম, তাতেও হবে। অথবা তুমি দুইজনকেই গতিশীল করে দাও, কোনো সমস্যা নাই। সোজা কথা হচ্ছে মুখ্য এবং গৌণ কুণ্ডলীর মধ্যে যে দূরত্ব সেটা সবসময় পরিবর্তন হইতে হবে, অর্থাৎ কাছে আসবে দূরে যাবে, কাছে আসবে দূরে যাবে। সে তুমি যেভাবেই করতে চাও কোনো সমস্যা নাই। সে তুমি চাইলে যে কোনো একজনকে স্থির করেও করতে পারো বা চাইলে দুইজনকে গতিশীল করেও করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আসি ফ্যারাডের প্রথম সূত্রে। এতক্ষণ পর্যন্ত যত কথাবার্তা বললাম সব আসলে ফ্যারাডের প্রথম সূত্রই ছিল। কি ছিল আমি একটু লেজার দিয়ে দেখাই। দেখো, কোন বদ্ধ তার কুণ্ডলী মানে কি তোমার গৌণ কুণ্ডলী, কোন গৌণ কুণ্ডলীতে যতটুকু বলরেখা বা ফ্লাক্স তুমি পরিবর্তন করতে পারবা সেখান থেকে তুমি ডিরেক্টলি তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে বা তুমি সেখান থেকে ডিরেক্টলি তড়িৎ শক্তি পেয়ে যাবা। তার মানে আমার কোনো বদ্ধ কুণ্ডলীতে মানে গৌণ কুণ্ডলীতে ফ্লাক্স আনলেই হবে না, ফ্লাক্সের পরিবর্তন ঘটাইতে হবে। যদি পরিবর্তন ঘটাইতেই পারো তাহলেই তড়িৎচালক শক্তি পাবা। আসো বিষয়টাকে আমি একটু কলম দিয়ে লিখে লিখে তোমাদেরকে বুঝাই। তো আপাতত ধরে নাও যে আমি একটা গৌণ কুণ্ডলীতে অবজার্ভ করতেছি কি ঘটনা ঘটতেছে। ধরলাম গৌণ কুণ্ডলীতে এখন টাইম হচ্ছে T1, যেমন ধরো এখন ধরো বিকাল বাজে 5টা। এই সময় আমি দেখলাম আমার গৌণ কুণ্ডলীতে ফ্লাক্সের মানটা হচ্ছে φ1, 10 20 30 40 কিছুটা হইতেই পারে। এখন আমি আবার আরেকটা সময় অবজার্ভ করলাম, ধরো T2 টাইমে, ধরো এখন থেকে আধা ঘন্টা পরে, তখন আমি ফ্লাক্সের মান দেখলাম ও বলতেছে φ2। তাই দেখো তো সময়ের পরিবর্তনের সাথে কি ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে না? মানটা বাড়তেও পারে, মানটা কমতেও পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে যদি এখন তোমাকে বলা হয় যে বলতো এখানে সময়ের পরিবর্তনটা কত, তাহলে আমি সময়ের পরিবর্তনকে ডেলটি দিয়েও বলতে পারি অথবা চাইলে ডিটি দিয়েও বলতে পারি। ডিটি লিখলাম এই জন্য আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন চাচ্ছি, অর্থাৎ T2 মাইনাস T1, সিম্পলি হোক পরিবর্তন। এবং এই সময়ের পরিবর্তনের সাথে তা কি আরো একটা পরিবর্তন হয়েছে না? এটা কি ছিল? এটা হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন হয়েছে। তো ফ্লাক্সের পরিবর্তন কি দিয়ে লেখা হবে? ডি ফাই দিয়ে লেখা হবে। তাহলে কি করব? নতুন মান মাইনাস আগের মান, ঠিক আছে? তাহলে ফ্লাক্সের পরিবর্তন বের করলাম, আমরা সময়ের পরিবর্তনটাকেও বের করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে তাহলে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে, তাই তো? এই কথাটা আমি তোমাদেরকে একটু পরেই ক্লিয়ার করে দিব। তার আগে এই যে আমি কথাগুলো লিখলাম যে গৌণ কুণ্ডলীতে এই ঘটনাগুলো ঘটে, যদি তুমি ছবি আকারে চিন্তা করতে চাও ছবি আকারে কিভাবে ভাববা এই কথাগুলো আমি আবারও বলবো, ভয় পাওয়ার কিছু নাই। সাপোজ ধরো এখানে আমার একটা গৌণ কুণ্ডলী আছে, এই গৌণ কুণ্ডলী কিভাবে বুঝবো? তার সাথে একটা গ্যালভানোমিটার দেওয়া থাকবে। এই দেখো, এই গ্যালভানোমিটারের সাথে এই মুহূর্তে আমি যদি খেয়াল করি কোনো কিন্তু তড়িৎ প্রবাহ দেখা যাচ্ছে না বা এই গৌণ কুণ্ডলীতে কোনো প্রবাহ দেখা যাচ্ছে না। সো ধরো এখন টাইম হচ্ছে T1 এবং তুমি ধরো যে এইখানে যে ফাই সেটা হচ্ছে φ1, একটু লিখে নেই φ1। কিভাবে φ1? ধরো তুমি যদি একটা দণ্ডচুম্বককে নিয়ে আসো, আমি নীল কালার দিয়ে ড্রয়িং করি। সাপোজ ধরো একটা দণ্ডচুম্বককে তুমি কুণ্ডলীর গৌণ কুণ্ডলীর ভিতরে এই জায়গা পর্যন্ত আসছিলা, তো তখন কি হবে? এই দণ্ডচুম্বকের জন্য তার আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র থাকবে, যাকে আমি এখন দেখো লাল কালার দিয়ে দেখাচ্ছি। এ দেখো তো এই লাল কালারের চুম্বক ক্ষেত্র সম্পূর্ণ গৌণ কুণ্ডলী কিন্তু কভার করতে পারে নাই, মোটামুটি একটু জায়গায় কভার করতে পারছে। তো আমি খেয়াল করলাম এই সময় আমার ফাই এর মানটা ছিল φ1। ঠিক একইভাবে যদি এই চুম্বকটাকে ফার্দার আরো ভিতর দিকে প্রবেশ করায় দেওয়া যায়, সাপোজ ধরো আমি একটু নিচে এঁকে নেই, আমি চুম্বকটাকে একটু আগে ড্রয়িং করে ফেলতেছি, আর কিছু না, একটু পরে যখন পুরোপুরি ড্রয়িং করবো তখন ক্লিয়ারলি বুঝতে পারবা। আমি আগে চুম্বকটাকে এঁকে নিলাম, এখন হচ্ছে আমি দণ্ড চুম্বকটাকে এঁকে নিচ্ছি, মানে উল্টা করে আঁকতেছি, আর কিছুই না। এই যে আমার দণ্ড চুম্বকটা, সো আমি ধরে নিচ্ছি যে এই দণ্ড চুম্বকটাকে আমি গৌণ কুণ্ডলীর আরো ভিতরে প্রবেশ করাইছি, কিন্তু গৌণ কুণ্ডলী কি এখন আঁকছি না? এখন আঁকি নাই। তো গৌণ কুণ্ডলীটাকে আমি কালো কালার দিয়ে ড্রয়িং করে ফেলতেছি। এই দেখো খেয়াল করে দেখো, একদম গৌণ কুণ্ডলীর ভিতরে সাপোজ আমার ঢুকে গেছিল, এই যে গ্যালভানোমিটার আমি দিয়ে দিলাম। তাহলে এখন কি এখানে টাইমটা হচ্ছে নতুন টাইম হচ্ছে T2। তাহলে এখন ফ্লাক্সের মানটা কি আগের মতো থাকবে? না, এখন ফ্লাক্সের নতুন মান পাওয়া যাবে, এই মানটা হবে φ2। তো আশা করি বাচ্চারা বুঝতে পারতেছো যে চুম্বকটা যখন মাত্র ঢুকতেছে তখন ছিল T1 টাইম, তখন ফ্লাক্সের মানটা ছিল সাপোজ φ1। যখন চুম্বকটা আরো ভিতরে ঢুকে গেল তখন নতুন টাইম হচ্ছে T2 এবং তখন ফ্লাক্সের মানটা হচ্ছে φ2, ঠিক আছে? এটা আমি জাস্ট মানে ধরে নিলাম বোঝানোর জন্য, কোনো টাইম বললাম না, কোনো মানও বললাম না। তাই চিন্তা করে দেখো তো এখানে সময়ের পরিবর্তনের সাথে কি ফ্লাক্সের পরিবর্তনটা ঘটতেছে না? এই মানগুলো কি এই যে ডিটি এবং হচ্ছে ডি ফাই, এই ছবিটাই তুমি যদি এখন
ফাইনালি চিন্তা করো যে কিভাবে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। ফ্যারাডের প্রথম সূত্রে বসে পরিবর্তন ঘটাও, তাই তুমি আবিষ্ট হইতে পারবে বা তুমি আবিষ্ট দেখতে পারবা। কিন্তু এই মানটা ফ্যারাডের এই দ্বিতীয় সূত্র থেকেই বোঝা যায়। ফ্যারাডের দ্বিতীয় সূত্র হচ্ছে তুমি যখন এখানে আবেশ করার চেষ্টা করতেছো, যতটুকুই তোমার এখানে আবেশ ঘটবে সেই তড়িৎচালক শক্তির মান ডিরেক্টলি ডিপেন্ড করবে ফ্লাক্সের পরিবর্তনের হারের উপরে। শুধু ফ্লাক্সের পরিবর্তন হলে হবে না, ফ্লাক্সের পরিবর্তনের হারের উপরে চিন্তা করতে হবে। তাহলে বাচ্চারা একটু মনে করে দেখো তো, আমি যে একটু আগের পেজেই বের করে আসছিলাম সময়ের পরিবর্তন ডিটি কি ছিল, টি2 মাইনাস টি1, আর ফ্লাক্সের পরিবর্তনটা কি ছিল, φ2 মাইনাস φ1। কিভাবে বলছিলাম, ওই যে আমি আর চুম্বকটাকে ভিতরে বাইরে আনতেছি, বিভিন্ন সময়ে বিভিন্ন ফ্লাক্স এখানে আবিষ্ট হচ্ছে। তাই যদি হয় তাহলে কি করতে হবে, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন না, পরিবর্তনের হার বের করতে হবে। তাহলে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার, এই কথার মানে হচ্ছে সময়ের সাপেক্ষে পরিবর্তন, অর্থাৎ উপরে থাকবে ফ্লাক্সের পরিবর্তন, ডিভাইড করে দিব সময়ের পরিবর্তন দিয়ে, এটা হচ্ছে পরিবর্তনের হার। এই যে সবুজ কালার মার্ক করা। তাহলে ফ্লাক্সের পরিবর্তনের হার কিসের সাথে সমানুপাতিক, ফ্লাক্সের এই পরিবর্তনের হারটা হচ্ছে যতটুকু তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে অর্থাৎ ই, সেটার সমানুপাতিক, অর্থাৎ ই হচ্ছে সমানুপাতিক অফ ডি ফাই বাই ডিটি। দেখো এই সূত্রটাই হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র। কিন্তু এখানে দেখো নীল কালার দিয়ে আমি কি যেন লিখছি, যে এটার গাণিতিক রূপ দিচ্ছেন নিউম্যান। এই কথা মানে হচ্ছে খাঁটি বাংলায় বা মুখে বসে ফ্যারাডে, কিন্তু এই যে আমি কালো বক্স করে লিখলাম ফাইনালি একটু ম্যাথমেটিক্যালি, এই জিনিসটা লিখছেন নিউম্যান। তো এই জন্যে যে কখনো বলা হয় ফ্যারাডের দ্বিতীয় সূত্র আরেকজনের সূত্র, সেটা কে, সে হচ্ছে নিউম্যান। অর্থাৎ নিউম্যানের সূত্র মানেই ফ্যারাডের দ্বিতীয় সূত্র, একই কথা। ঠিক আছে, তো ছবিটা আমি এর আগের পেজে দেখো যে আঁকছিলাম, এখন এই কথাটাকে আমি শর্ট ফর্মে লিখে ফেললাম এইখানে, যে পরিবর্তনের হার কথার মানে কি। তাহলে যদি এখন আমরা এখান থেকে সমানুপাতিক সাইনটাকে তুলে ফেলি, তাহলে এখানে আসবে ই সমান সমান ডি ফাই বাই ডিটি। এখানে কোনো সমানুপাতিক চিহ্ন আনার কোনো প্রয়োজন নাই, তার কারণ এক্সপেরিমেন্ট করে দেখা যায় এই মানটা ডিরেক্টলি ইকুয়াল। তবে এখানে কথা হচ্ছে তোমার গৌণ কুণ্ডলিতে যে একটা প্যাচ থাকবে এমন তো কোনো কথা নাই, তোমার তো গৌণ কুণ্ডলিতে অনেকগুলো প্যাচ থাকতে পারে। যেমন ধরো গৌণ কুণ্ডলিতে এন সংখ্যক প্যাচ আছে, বা হচ্ছে তোমার পাক সংখ্যা, প্যাচ সংখ্যা মানেও যা, পাক সংখ্যা মানেও তা। তখন সূত্রটা কি দাঁড়াবে, সূত্র সেম থাকবে, একটা প্যাচের জন্য যদি হয় একটা ই, 10টা প্যাচের জন্য 10টা ই হবে না, সিম্পলি কি আমরা 10 দিয়ে গুণ করব। সো ফর্মুলা হচ্ছে n ইনটু ডি ফাই বাই ডিটি। এটাই হচ্ছে আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্র বা দ্বিতীয় সূত্রের গাণিতিক চেহারা, বা ফ্যারাডের আবেশের সূত্রের গাণিতিক চেহারা। তুমি যাই বলো, ঘুরে ফিরে একই কথা, যেটাকে গাণিতিক ভাবে লিখে দেখাইছিলেন প্রথমবার নিউম্যান, ফ্যারাডে লিখে দেখার নাই। যাই হোক, তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, একটা অঙ্ক করি, অঙ্ক করলে পুরোটা ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখি তো কি কি দেওয়া আছে। প্রথমেই বলতেছে 100টা পাক সংখ্যা, তাহলে পাক মানে কি, n ইজ ইকুয়াল টু 100, এবং 20 সেন্টিমিটার ব্যাসের তারকুণ্ডলী, তাহলে ডি মানে কি ডায়ামিটার, 20 সেন্টিমিটার ব্যাস। তাহলে আমি যদি এখন এটার ব্যাসার্ধ বের করি কত আসবে, 10 সেন্টিমিটার আসবে, অথবা 0.1 মিটার আসবে। একবার ভেবে দেখো তো, তোমার এখানে যে একটা তার কুণ্ডলী দেওয়া এবং সেটা ব্যাস বলা, এই কথার মানে কি, এই কথার মানে হচ্ছে আমার যেই কুণ্ডলীটা আছে এই কুণ্ডলীটা হচ্ছে এরকম বৃত্তাকার একটা কুণ্ডলী। ঠিক আছে, যেই কুণ্ডলীর ব্যাসার্ধ হচ্ছে 0.1 মিটার এবং কতগুলো প্যাচ আছে, টোটাল 100টা প্যাচ আছে। ঠিক আছে, তাকে চৌম্বক ক্ষেত্র রাখছি, খুব ভালো কথা। এবার বললো 0.05 সেকেন্ড সময়, অর্থাৎ টাইমটা হচ্ছে 0.05 সেকেন্ড, বা তুমি চাই ডিটিও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এই সেকেন্ডে কি হলো, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য 0.1 থেকে 0.3 তে কনভার্ট হয়ে গেল। টেসলা কিসের একক ছিল বাচ্চারা, এর আগের দিন পড়ে আসছিলাম, বি, চৌম্বক ক্ষেত্রের মানকে আমরা টেসলা দিয়ে লিখতাম। সো বি1 হচ্ছে 0.1 টেসলা, এবং চেঞ্জ হয়ে কত হয়ে গেছে, 0.3 টেসলা। ঠিক আছে, অর্থাৎ ধরো এই যে এই কুণ্ডলীটাকে আমি যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখছিলাম, ধরো যে এরকম চৌম্বক ক্ষেত্র ছিল, সেই চৌম্বক ক্ষেত্র ছিল আগে বি1 থেকে হয়ে গেছে বি2, চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা কি বললো, তাই যদি হয় কুণ্ডলীতে তড়িৎচালক বল কতটুকু আবিষ্ট হবে নির্ণয় করো, মানে আমাকে ফাইনালি বের করতে বলছে ই এর মানটা কত। তো মনে হয় বাচ্চারা অলরেডি সূত্র একটু লিখছিলাম, মনে রাখছো, এটাকে আমি গ্রিন কালার দিয়ে লিখে দিচ্ছি, খেয়াল করো।
এরকম ছিল, দেখো তো ই সমান সমান এন ডি ফাই ডিটি, একটু আগে পড়ে আসলাম না? এন কথা মানে কি, প্যাচ সংখ্যা, 100টা প্যাচ আছে, ইনটু ডিটি মানে সময়ের ব্যবধান কত, 0.05 সেকেন্ড, আর উপরে কি থাকবে ডি ফাইভ। এই জায়গাটাতে তোমরা অনেকে ভুল করে বসো, আমি একটা কাজ করি, আমি একটু সরাই আনি। ডি ফাই কথা মানে কি, ফাই টু মাইনাস ফাই ওয়ান না, অর্থাৎ নতুন ফাই থেকে আগের ফাইকে আমার বাদ দিতে হবে। কিন্তু দেখো প্রশ্নে কিন্তু ফাই এর কোনো ক্লুই দেওয়া নাই, প্রশ্নে দিয়ে রাখছে বি ওয়ান থেকে বি টু, তাহলে আমাকে কনভার্ট করতে হবে ফাই ওয়ান থেকে ফাই টু। একটা সূত্র এর আগের দিন পড়ে আসছিলাম, ফাই সমান সমান এ বি কস থিটা, আশা করি মনে আছে ফ্লাক্সের সূত্র। যেহেতু প্রশ্নে কোনো অ্যাঙ্গেল নিয়ে বলা নাই, তাই তুমি চিন্তা করো ফাই সমান সমান এ বি, অর্থাৎ ফাই ওয়ান মানে এ ইন্টু বি ওয়ান, ঠিক একইভাবে ফাই টু কথার মানে হচ্ছে এ ইন্টু বি টু। এখানে অ্যাঙ্গেলটাকে চিন্তা করার দরকার নাই, তুমি সিম্পলি এখানে সম্পূর্ণ মানটা ইউজ করো। এবার যদি আমরা সূত্রে মানগুলোকে বসাইয়ে দেই তাহলে কি বের করা যায় দেখো তো, 100 ভাগ 0.05 এ ইন্টু বি টু মাইনাস এ ইন্টু বি ওয়ান। তো বাচ্চারা চাইলে এ কেও কমন নিতে পারো, তাহলে উপরে থাকলো 100, নিচে হচ্ছে 0.05। আমি যখন এরিয়া কমন নিয়ে নিই তাহলে কি হবে, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাই তো? আর এখানে থাকলো কি বি টু মাইনাস বি ওয়ান। এখন দেখো তো এই লাস্ট লাইনে আমি যদি সবগুলো মানগুলো সংখ্যাগতভাবে বসাই দেই তাহলেই কি আমার ই এর মানটা চলে আসবে না? তাহলে ফাইনালি ই এর মানটা কত হয় আমরা এখান থেকে চাইলে বের করতে পারি। আমি ক্যালকুলেটরে বসাচ্ছি যে তোমরা আমার সাথে বের করতে পারো। আমি পায়ের মানটাকে 3.1416 ধরে নিচ্ছি, তুমি 3.14 ধরলেও খুব একটা প্রবলেম নাই, কোনো ঝামেলা হবে না, একই কথা 0.05। সো অঙ্কটা করলে মানটা আসতেছে মোটামুটি 12.57। ই মানে কি, তড়িৎচালক শক্তি বা হচ্ছে ভোল্টেজ। সো অ্যান্সারটা হচ্ছে ই সমান সমান এত ভোল্ট। ফাইনালি আমি লাল কালার দিয়ে তোমাকে অ্যান্সারটা বলে দিলাম। কিভাবে করলাম, সম্পূর্ণ গ্রিন কালার দিয়ে একদম ভেঙ্গে ভেঙ্গে বুঝাই দিছি। সো আশা করি বাচ্চাদের এখানে না বোঝার কিছু নাই, পুরোটাই বুঝতে পারছি। কুণ্ডলী দেখতে যেরকম সাধারণত আবেশকের চিহ্নটা ওইরকম হয়, কিন্তু কুণ্ডলী এবং আবেশক কিন্তু এক জিনিস না, জাস্ট সাইনটা দেখতে সেম টু সেম, ঠিক আছে? আচ্ছা, এখানে ছোট আর এর মানটা কিভাবে 0.1 হলো? ছোট আর হচ্ছে ব্যাসার্ধ, এখানে আমাকে ব্যাস কত বলা ছিল, 20 সেন্টিমিটার না, অথবা বলতে পারো 0.2 মিটার। তাহলে ব্যাসার্ধ কি, তার অর্ধেক হবে 0.1 মিটার। ধুমধাম করে মান বসাই দিলাম, ধুমধাম করে অঙ্কটা সলভ হয়ে গেল। একদম সোজা স্ট্রেট ফরওয়ার্ড, কোনো কোথাও ঝামেলা নাই, একদম সুন্দর অঙ্ক। ঠিক আছে, আসো এবার তোমাদেরকে নেক্সট টপিকে নিয়ে যাই, সেটা হচ্ছে লেন্সের সূত্র। কেউ প্রশ্ন করো না, তোমরা বেশ চুপচাপ আছো, খুব ভালো প্রশ্ন করতেছো, একদম টু দি পয়েন্ট জিজ্ঞেস করতেছো, খুশি হয়েছে তোমাদের উপরে। এখন আসো লেন্সটা বুঝাই ফেলি, তাহলে মাথার উপর তারা ভেজাল চলে যাবে। আসো লেন্স কি করতেছে, একটু আগেই বলছিলাম, খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার জন্য একটা গৌণকুণ্ডলী। কারণ কি, এই যে গ্যালভানোমিটার লাগানো আছে এবং গৌণকুণ্ডলীর সাথে এখানে আমি একটা দণ্ডচুম্বককে গতিশীল করব। কিভাবে, এই দণ্ডচুম্বকটাকে প্রথমে আমি নিয়ে যাচ্ছি গৌণকুণ্ডলীর দিকে, অর্থাৎ কি এই দক্ষিণ প্রান্তটাকে সাউথ পোল নিয়ে যাচ্ছি গৌণকুণ্ডলীর দিকে। যখন তুমি কাছে নিয়ে যাচ্ছ, এই গৌণকুণ্ডলীর ভিতরে কি তখন একটা কারেন্ট আবিষ্ট হবে। কারেন্টটা এমন ভাবেই আবিষ্ট হবে যেন সেটা এই চুম্বককে আটকাই ফেলতে পারে, অর্থাৎ ওর গতিকে বাধা দিতে পারে। তো চিন্তা করে দেখো তো, দক্ষিণ মেরু কাছে আসতেছে, দক্ষিণ মেরুকে তুমি যদি আটকাইতে চাও কি করতে হবে, বিকর্ষণ করতে হবে না? তাহলে কুণ্ডলীর ভিতরেও একটা দক্ষিণ মেরু উৎপন্ন হবে, কারণ কি সমজাতীয় মেরু পরস্পরকে বিকর্ষণ করে। তাই চুম্বকটা যখন আমার কাছে আসার চেষ্টা করতেছিল, গৌণকুণ্ডলী ওকে বিকর্ষণ করে থামায় দেওয়ার চেষ্টা করলো, ঠিক আছে? এবং উল্টা কথায়, তুমি যখন চুম্বকটাকে এই গৌণকুণ্ডলীতে দূরে সরাই নিয়ে যাও, হাতের বাম দিকে নিয়ে যাও, তখন দেখো তো এই দক্ষিণ প্রান্তটা দূরে সরে যাচ্ছে না? তখন গৌণকুণ্ডলীর ভিতরে এমন ভাবে কারেন্ট উৎপন্ন হবে যেন গৌণকুণ্ডলীটা এই চুম্বকে আটকাইতে পারে। তখন কি করবে, চুম্বক তো দূরে সরে যাচ্ছে, আকর্ষণ করতে হবে। আকর্ষণ করলে কি হবে, চুম্বকের যে মেরুটা আছে তার উল্টা মেরুকে আনতে হবে। যে দক্ষিণ মেরু ছিল, তাই বর্তনীর ভিতরে হবে উত্তর মেরু। বিপরীত বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। সোজা বাংলায় এই গৌণকুণ্ডলীটা এই চুম্বককে আকর্ষণও করতে পারে, বিকর্ষণও করতে পারে। কেন করবে, ওর টার্গেট হবে চুম্বকটাকে আটকায় ফেলা, চুম্বকটা যেন ওর কাছ থেকে সরতে না পারে। তো প্রথম কেসটা কি ছিল, প্রথম কেসটা ছিল চুম্বকের দক্ষিণ মেরু কাছে আসতেছে, তাহলে কিভাবে থামাবো, বিকর্ষণ করে থামাবো। তাহলে কি করব, যেহেতু সাউথ কাছে আসতেছে,
তাহলে গৌণকুণ্ডলীর মধ্যেও একটা সাউথ উৎপন্ন হবে, সেম সেম পরস্পরকে বিকর্ষণ করে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি ছিল, দ্বিতীয় ক্ষেত্রে সাউথ চলে যাচ্ছিল, তাহলে কি করব, আকর্ষণ করে থামাবো, তাহলে বিপরীত ধর্মী আকর্ষণ করে, দ্যাটস ওয়াই আমি নর্থকে আনলাম। এই জিনিসটাকে চাইলে কিন্তু উল্টা করেও ব্যাখ্যা করা যায়, অর্থাৎ আমার যে নর্থই আসবে এবং সাউথই যাবে, নট নেসেসারি, এটাকে চাইলে উল্টা করেও করা যায়। তাই দেখো তো যে উল্টা ছবি আঁকতেই চাই, বিষয়টা কেমন দাঁড়ায়। আমাদের দণ্ডচুম্বকের ছবিতে উত্তর ছিল হাতের বাম দিকে, আমি উল্টা করলাম, ডান দিকে উত্তর নিলাম এবং বাম দিকে সাউথ নিলাম। ঠিক একইভাবে দ্বিতীয় ক্ষেত্রেও আমি একটাই কাজ করতেছি, ডান দিকে নর্থ এবং হচ্ছে বাম দিকে সাউথ। প্রথম ক্ষেত্রে কি করব, প্রথম ক্ষেত্রে কুণ্ডলীর দিকে যাব, ঠিক আছে। তাহলে এই যে আমার কুণ্ডলীটা ছিল, এই কুণ্ডলীতে আমি একটু শর্ট করে আঁকি, এই কুণ্ডলীর ভিতরে তড়িৎ প্রবাহটা এমন ভাবেই তৈরি হবে যেন চুম্বকটা আমার কাছে আসতে না পারে, চুম্বকটা যেন থেমে যায়। তাহলে কি করব, নর্থ আমার মুখের সামনে আসতেছে, তাহলে কি করতে হবে, আটকাইতে হবে। তাহলে কিভাবে আটকাবো, বিকর্ষণ করতে হবে। বিকর্ষণ কখন করা সম্ভব, আমরা জানি সমজাতীয় মেরু পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে কুণ্ডলীর ভিতরেও এমন ভাবে কারেন্ট উৎপন্ন হবে যেন কুণ্ডলীর ভিতরে একটা উত্তর মেরু তৈরি হয়। এই নীল এবং লাল কালারের উত্তর পরস্পরকে বিকর্ষণ করবে এবং বিকর্ষণ করে আমার চৌম্বকটাকে থামাই দিবে। ওর টার্গেট থাকবে চুম্বক যেন না চলতে পারে, থামাই দিব, এটা হচ্ছে আমার টার্গেট, ঠিক আছে। ঠিক একইভাবে এখন যদি আমরা দ্বিতীয় কেসে আসি, আমি যদি এই চুম্বকটাকে বলি যে এখন এই কুণ্ডলী থেকে দূরে সরাই আনবো, অর্থাৎ হাতের বাম দিকে, এই যে আমি দূরে সরাই দিব, তখন কি হবে, তখনও কুণ্ডলীর ভিতরে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। কিভাবে, তড়িৎ প্রবাহটা এমন ভাবেই উৎপন্ন হবে যেন এই চুম্বকটার গতিকে বাধা দেয়। তাহলে যেহেতু নর্থ আমার মুখের সামনে থেকে চলে যাচ্ছে, এখন কি করব, ওকে আকর্ষণ করে থামাইতে হবে না, টাইম ধরতে হবে না যে টানবো যে তুই যেতে পারবি না, আটকায় থাকবি, তখন আমাকে আকর্ষণ করতে হবে। তো যে আকর্ষণ করতেই হয়, আমরা কি জানি, বিপরীত ধর্মী মেরু পরস্পরকে আকর্ষণ করে, তখন এটার ভিতরে উৎপন্ন হবে সাউথ পোল। তার টার্গেটটা কি, আমার টার্গেটটা অলওয়েজ হবে আমি চুম্বকটাকে থামাই দিব, ওর গতিকে আটকাই দিব, ওকে নড়তে চড়তে দিব না। আশা করি বুঝতে পারছো, আমি দুই রকম ছবি দিই তোমাদেরকে, একে দেখাইলাম, কিন্তু কোন ছবিতেও কিন্তু আমি একবারও উৎপন্ন কারেন্টের ডিরেকশনটা দেখাই নাই। কারেন্টের ডিরেকশন আঁকার খুব সুন্দর একটা ওয়ে আছে, দেখো তো। আমি এটা কাজ করি, এই জায়গায় লিখি, এই নর্থের এন্ডটাকে আমি যদি একটু বাঁকায় এইভাবে লিখি, কোনো প্রবলেম আছে, দেখো তো। তাহলে যদি নর্থটাকে আমি একটু, দুইটা বাহুকে একটু বাঁকায় লিখি, তাহলে এই যে দুইটা পায়ের ডিরেকশন, এটা কোন দিক ঘূর্ণন নির্দেশ করতেছে, যে ভালো করে খেয়াল করো, এটা কি ঘড়ির কাঁটার উল্টা পাশে ঘোরার কথা নির্দেশ করতেছে না। তার মানে আমার এই বর্তনীতে যেহেতু নর্থ উৎপন্ন করতে হবে, তাহলে কারেন্টের ডিরেকশনটা উৎপন্ন হবে এভাবে, ঘড়ির কাঁটার উল্টা পাশে। ঠিক একইভাবে যদি আমি সাউথের ডিরেকশনটা বুঝতে চাই, সাউথটাকে একটু পেঁচায় লেখো, দেখো তো, পেঁচায় লিখলে মোটামুটি এটা এরকম ফিল পাবা না, যে সাউথটা হচ্ছে এইভাবে বাঁকায় যাচ্ছে। দেখো তো বাচ্চারা, এই যে আমি গ্রিন কালার দিয়ে লিখলাম, তাহলে তুমি যেটা বৃত্তাকার জিনিসের চিন্তা করো, এটা কোন দিক ঘুরতেছে, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমার কারেন্টটা কি হবে, উল্টা পাশে ঘুরে যাবে, ঠিক আছে। সো তোমার এন এবং এস লেখলেই কিন্তু দিকটা হয়ে যাচ্ছ, নর্থ হলে ঘড়ির কাঁটার উল্টা পাশে, সাউথ হলে ঘড়ির কাঁটার দিকে। তো যারাই প্রশ্ন করছিলা যে কিভাবে ডিরেকশনটা বুঝতে হবে, আশা করি বাচ্চারা ডিরেকশনটা বুঝতে পারছো। এখন দেখো, প্রতিবারই কি বললাম, একবার আকর্ষণ করে তো আরেকবার বিকর্ষণ করে। তার কারণটা হচ্ছে টার্গেট থাকবে অলওয়েজ চৌম্বকটাকে থামায় দেওয়া, ঠিক আছে। থামায় কেন দিব, এইটাই প্রকৃতির নিয়ম বা লেন্সের সূত্র, এইটাই বলছে যে গৌণকুণ্ডলীতে যার জন্যে কারেন্ট উৎপন্ন হয়, গৌণকুণ্ডলী তাকেই থামাই দিবে, ঠিক আছে। থামাই না দিলে ঝামেলা আছে, ঝামেলাটা আমি একটু পরে বুঝাই বলতেছি, জাস্ট মাথায় রাখো এইভাবে, চুম্বককে আকর্ষণও করব, চুম্বককে বিকর্ষণও করব, কিন্তু এমন ভাবেই করব যেন চুম্বকটা আমার থেমে যায়। এটাই লেন্সের থিওরি, অর্থাৎ যার জন্য কারেন্ট তৈরি হয়, কারেন্ট তাকেই বাধা দেয়, ঠিক আছে। মনে হয় বুঝতে পারছি। এখন থেকে তুমি চাইলে এই নর্থ সাউথের ডিরেকশনে চিন্তা করতে পারো, অথবা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম দিয়েও বের করতে পারো, বা ম্যাক্সওয়েল, হাজার হাজার নিয়ম আছে দিক বের করার জন্য, একভাবে করলেই হইলো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো চিন্তা করে যে ও যে আটকাই দিচ্ছে, বের করে দিচ্ছে, এটা কেন হয়, মানে আকর্ষণ কেন করবে, বিকর্ষণই বা কেন করবে। বিষয়টা হচ্ছে এরকম, তুমি যেটা চুম্বকে জাস্ট এটার মধ্যে আস্তে করে ফেলাই দাও,
চুম্বকটা গেল, এখানে শক্তি উৎপন্ন হইল, কিন্তু আমরা শিখে আসছি শক্তি উৎপন্ন হয় না, শক্তি বিনষ্ট হয় না, জাস্ট একটা রূপ থেকে আরেকটা রূপে কনভার্ট হয়ে যায়। তাহলে তুমি যে চুম্বককে সিম্পলি ধরো আস্তে করে ফেলাই দিলা, ও যখন যাবে নিচ থেকে ধাক্কা খেয়ে আবার উপর উঠে আসবে, ধরো আবারের মতো ফ্রি ফ্রি বাউন্স খাইতেছে এবং তোমার ফ্রিতেই কারেন্ট উৎপন্ন হচ্ছে, এটা কি লজিক্যাল? নিঃসন্দেহে না, ফ্রিতে কোনো কিছু উৎপন্ন হবে না। এই চুম্বকটাকে যান্ত্রিক শক্তি চিন্তা করো, যে তুমি ভিতরে যাচ্ছ, তুমি বের হয়ে আসছো, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তিটাই রূপান্তরিত হয়ে গণ্যকুণ্ডলীতে তড়িৎ শক্তি হিসেবে কনভার্ট হচ্ছে। যেহেতু এটা রূপান্তরিত হচ্ছে, এই জন্যই গণ্যকুণ্ডলীতে কারেন্টটা এমন ভাবে উৎপন্ন হবে যেন সেটা কারেন্টের যেন এই কারেন্টটা চৌম্বক ক্ষেত্রের বা এই চুম্বকটার যান্ত্রিক শক্তিকে বাধা দিতে পারে, অর্থাৎ যা দিব তাই পাবো। যদিও থামাই ফেলতে পারে, তখন কি চুম্বকটা নড়াচড়াও করবে না, তখন গতিশীল না হওয়ার কারণে এই তোমার গণ্যকুণ্ডলীর ভিতরে কোনো তড়িৎ প্রবাহও থাকবে না। এই জন্যই টার্গেটটা হচ্ছে থামায় দাও, থামায় দাও, অলওয়েজ এটা মাথায় রাখতে হবে। সো লেন্জের সূত্রটা হচ্ছে এরকমই, যে তড়িৎ চুম্বক আবেশের ক্ষেত্রে তোমার কারেন্টটা এমন ভাবে উৎপন্ন হবে যেন সেটা তার মূল কারণকেই বাধা দিয়ে দেয়। তার কারণ কি, যদি যান্ত্রিক শক্তিটা হয় প্লাস, কারেন্টটা হচ্ছে মাইনাস, কাটাকাটি করলে কি জিরো হয়ে গেল, অর্থাৎ আমাদের পৃথিবীতে শক্তি আগেও যা ছিল এখনো তাই থেকে গেল, শক্তির মানটা বাড়লোও না, শক্তির মানটা কমলো না, শুধু একটা রূপ থেকে আরেকটা রূপে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু আমরা আগেই বলছিলাম যে চুম্বক যদি স্থির থাকে তাহলে কিন্তু কোনো কাজ হবে না, আপেক্ষিক গতি বজায় রাখতে হবে। ঠিক আছে, তার মানে যখন চুম্বকটা কাছে আসবে তখন তোমাকে বর্তনী দূরে ঠেলে দিবে, আর যখন তুমি দূরে যেতে যাবা তখন তোমাকে বর্তনী কাছে টাইনে ধরবে। সরি, আশা করি বাচ্চারা বুঝতে পারছো। সো অ্যাট্রাকশন রিপালশন দুইটাই হবে কেস বুঝে। ঠিক আছে, ওকে, এখন আসো আমাদের নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডেও আমি এই ছবিটাই এঁকে রাখছি, কিন্তু ভালো করে খেয়াল করো, এই যে এই রিং এ যখন আমার উত্তর মেরুটা ঢুকতেছে, তখন উত্তর মেরুর যে বিভিন্ন রেখাগুলো, এই বলরেখাগুলো আমার এই রিংটায় কাটতেছে, তখন কি হবে, এই গণ্যকুণ্ডলীতে একটা কারেন্ট উৎপন্ন হবে। দেখো তো এই কারেন্টের ডিরেকশনটাকে দেখো, যে এখানে পার্পল কালার দিয়ে লিখে দেওয়া আছে, এই কারেন্টের ডিরেকশনটা এমন ভাবে উৎপন্ন হচ্ছে যেন চুম্বকটাকে আটকাইতে পারো। তাই চুম্বক উত্তর মেরু নিয়ে ভিতরে ঢুকতেছে, তাহলে কি করব, বিকর্ষণ করে আটকাইতে হবে। তাহলে বিকর্ষণ করে কিভাবে আটকাইলাম, এটা উত্তর মেরু বানায় ফেললাম, দুই উত্তর মেরু বিকর্ষণ করবে এবং চুম্বকটা থেমে যাবে। ঠিক সেইভাবে নিচের ছবিতে উত্তর মেরুটা বের হয়ে আসার চেষ্টা করতেছে, তখন তাকে দক্ষিণ মেরু আকর্ষণ করে থামাই দিল, এবং দেখো এই ক্ষেত্রে কারেন্টের ডিরেকশনটা উল্টায় গেছে নিচের দিকে। তোমরা চাইলে কিন্তু ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম দিয়ে চিন্তা করতে পারো। আমি ভিডিওটা অন করলাম, ফ্লেমিং এর নিয়ম অনুযায়ী এখানে চিন্তা করে দেখো, তোমার যে বৃদ্ধাঙ্গুলির মাথা হচ্ছে উত্তর মেরু এবং বৃদ্ধাঙ্গুলির পিছে হচ্ছে দক্ষিণ মেরু, বাকি চারটা আঙ্গুল যেমন ভাবে ঘুরতেছে, এটা হচ্ছে কারেন্ট কিভাবে ঘুরবে। সো তুমি যদি তোমার আঙ্গুলটাকে নিজের মুখের সামনে ঠিক এভাবে ফেস টু ফেস চিন্তা করো, দেখবা উত্তর মেরু দেখতে পারতেছো এবং তোমার হাতটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, নিজের আঙ্গুলকে নিজের ফেসের সামনে আনো, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো নর্থ। এবার যদি তুমি হাতটাকে উল্টায় চিন্তা করো, এইভাবে হাতের ব্যাক সাইডকে দেখো, তখন তুমি দেখতে পারতেছো সাউথ বা দক্ষিণ মেরু, এবং তোমার আঙ্গুলগুলা ঘুরতেছে ঘড়ির কাঁটার দিকে, এটাই। সো আমরা চাইলে ডান হাতের নিয়ম দিয়েও বের করতে পারি, বা আমরা চাইলে সিম্পলি এন এবং এস লিখেও সলভ করতে পারি। একটু নিজের হাতে ঘোরাঘুরি করো, অ্যান্সারটা ক্লিয়ার হয়ে যাবে। লেন্সের সূত্র হচ্ছে বেসিক্যালি তোমার শক্তির নিত্যতার সূত্রের আরেকটা রূপ। এখন এটা কি কাজে লাগবে, এটা হচ্ছে আমাদের ফ্যারাডের যে সূত্র, এটাকে চেঞ্জ করতে বা মডিফাই করতে কাজে আসবে। তো মনে করে দেখো, আমরা যখন ফ্যারাডের সূত্র একটু আগে লিখে আসছিলাম, সেটা কেমন ছিল, সেটা ছিল এইরকম, ই সমান সমান এন ডি ফাই বাই ডিটি, তাই তো। কিন্তু এখানে হালকা মডিফিকেশন আসবে, তো আমি একটু গ্যাপ দিয়ে লিখলাম এন ডি ফাই বাই ডিটি। লেন্স কি বলছে, লেন্স বলছে কারেন্ট এমন ভাবে উৎপন্ন হবে যেন তা বাধা দেয়, বা বলতে পারি উল্টা পাশে কাজ করবে। সো এই উল্টা পাশটাকে বোঝানোর জন্য একটা মাইনাস দিতে হয়। যদি পরীক্ষায় কখনো আসে লেন্সের সূত্রের রূপ কোনটি, এমসিকিউ এ অবশ্যই মাইনাস সহ চুজ করবা, এইটাই হচ্ছে লেন্সের সূত্র। ঠিক আছে, আর এই উপরেরটা হচ্ছে বলতে পারো নিউম্যান অথবা ফ্যারাডের সূত্র।
ক্লিয়ারলি বুঝতে পারছি? অর্থাৎ ফ্যারাডে বা নিউম্যানের সূত্রকে কারেকশন করছে লেন্স একটা মাইনাস দিয়ে, ঠিক আছে? আর কিছুই না। তোমরা যখন অঙ্ক করবা মাইনাসটা দিয়েও করতে পারো, মাইনাসটা ছাড়াও করতে পারো, কোনো সমস্যা নাই, একটা করলেই হলো, মানে পরীক্ষায় কোনো মাথা ব্যথা নাই। কিন্তু যখন এমসিকিউ চুজ করবা তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি যখন বুঝাইছিলাম ডিরেকশন, আমি কিন্তু তোমাদেরকে বারবার বলছিলাম ফ্লেমিং এর ডান হাতের নিয়ম, রাইট হ্যান্ড রুল, ভুলেও লেফট হ্যান্ড আইনো না, লেফট হ্যান্ড আনলে সমস্যা আছে, লেফট কি প্লিজ আইনো না, এটা রাইট হ্যান্ড দিয়ে সলভ করতে হবে, ঠিক আছে? আর এখানে মাইনাস সাইন কেন দিলাম, তার কারণটা হচ্ছে চুম্বক যা করতে চায় কারেন্ট তার উল্টা করতে চায়, মানে বাধা দিতে চায়, বাধা দিলেই একটা মাইনাস সাইন দিয়ে বুঝাইতে হয়, আর কিছু না, ঠিক আছে? বাধা দিচ্ছে এই জন্য একটা মাইনাস সাইন নিয়ে আসছি। আর তোমরা প্লিজ কাইন্ডলি ডান হাত দিয়ে করবা, বাম হাত দিয়ে করবা না। ডান হাতের এই 4টা আঙ্গুল যে দিয়ে ঘুরবে সেটা হচ্ছে কারেন্ট কোণ দিয়ে ঘুরবে, আর এই বৃদ্ধাঙ্গুলিটা হচ্ছে তোমার জন্য চুম্বকের ডিরেকশন। বৃদ্ধাঙ্গুলি মাথা উত্তর, বৃদ্ধাঙ্গুলি পিছনে হচ্ছে সাউথ। তোমরা এর আগের চ্যাপ্টারে উল্টা পড়ে আসছিলা, আগের চ্যাপ্টারে বৃদ্ধাঙ্গুলি ছিল কি কারেন্ট, আর এখন বৃদ্ধাঙ্গুলি হচ্ছে চুম্বক। জাস্ট উল্টাই দাও ভাই, আর কিছু না। একটু প্লিজ কাইন্ডলি হাতটা নিজে নিজে ঘুরাও, একটু চিন্তা করো, অ্যান্সার পেয়ে যাবা। একটু সময় লাগবে বাট পারবা। ম্যাথ করার সময় তুমি মাইনাস দিয়েও করতে পারো, না দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। শুধু এমসিকিউ চুজ করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মাইনাস সহ চুজ করবা, এতটুকুই। তাহলে আসো, যে সবকিছু বুঝে যাই, আমাকে এখন এই পোলটার অ্যান্সার তোমরা একটু দাগায় দাও। এটা তোমাদের বোর্ড পরীক্ষা অনেকবার আসছে, এমনকি বিভিন্ন অ্যাডমিশনও মাঝে মাঝে এটা দিয়ে দিছিল। বোর্ডের পরীক্ষার জন্য এই এমসিকিউটা বেশ ইম্পর্টেন্ট। সো কাইন্ডলি বাচ্চারা একটু ঠান্ডা মাথায় পড়ে অ্যান্সার দাও। সবাই অ্যান্সার দিবা, ঘুমেও না আবার। বাচ্চারা তোমাদেরকে অনেকক্ষণ সময় দিয়ে ফেলছি, এটার জন্য আমি ভোটিংটা বন্ধ করতেছি না। তোমরা তাও যারা ভোট দিবা দিতে পারো, কারণ অনেক জায়গায় নেটের জন্য প্রবলেম হয়, একটু স্লো হয়, আমি ভোটটা কে দিচ্ছি না। কিন্তু তোমাদেরকে আমি অ্যান্সারটা বলে দিই যে অ্যান্সারটা কি হবে। আচ্ছা, সো প্রশ্নে খেয়াল করো, তোমাকে বলা হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক, দিক কে নির্ণয় করবে? দিক অবশ্যই লেন্স নির্ণয় করবে। কারণ কি, এটাকে বলে আসছিলাম যে কারেন্ট এমন ভাবেই হবে যেন আমার কারণটাকে সে বাধা দেয়। এই যে মাইনাস এন ডি ফাই বাই ডিটি, এটা কোত্থেকে আসলো? এটা আসলো লেন্সের সূত্র হতে, ঠিক আছে? পরীক্ষায় যদি বলতো যে আবিষ্ট প্রবাহের ফর্মুলা কে দিছে, তাহলে বলতাম ফ্যারাডে বলছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমাকে বলছে দিক, দিক অবশ্যই লেন্স দিয়েই করতে হবে। সো আমি এখন একটু ভোটিংটা বন্ধ করে দিই, কেউ কিছু আবার মাইন্টেন করে বসো না, ঠিক আছে? কারণ আমি অ্যান্সার তো বলে দিলাম। তো অ্যান্সারটা হচ্ছে লেন্সের সূত্র, দিক বললে লেন্স আর নর্মাল কথা বললে ফ্যারাডে, ঠিক আছে? আচ্ছা, তো এবার আসো একটু ডিফারেন্ট বিষয় আসি। এবার আমরা পড়বো আবেশ। আবেশ দুই প্রকারের হয়, স্বকীয় আবেশ এবং হচ্ছে পারস্পরিক আবেশ। কিভাবে কি, আমি তাড়াতাড়ি পাশে একটা ছবি ড্রয়িং করে ফেলি, ড্রয়িং করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমার এটা এখানে ব্যাটারি আছে, তার সাথে একটা রোদ লাগাই দিলাম। এবার এই আমার বর্তনীর নর্মাল তারটাকে আমি যদি একটু পেঁচায়ে এবার একটা বর্তনীর জায়গায় একটা লুপের শেপ দিয়ে দিই, তাহলে দেখো তো এরকম হয়ে যাচ্ছে না? অর্থাৎ আমি একটা লুপের মতো বানাই ফেললাম। এটা কিন্তু কোনো রোদ না, এইটা হচ্ছে রোদ, আর এটা হচ্ছে আমার ব্যাটারি ই, আর এই গোল 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 এটা হচ্ছে আমার জন্য কুণ্ডলী, বা তুমি চাই এটাকে লুপও বলতে পারো, লুপ বলো বা কুণ্ডলী বলো, নো প্রবলেম, ঠিক আছে? কেউ গুলায় খাইও না। তা দেখো তো আমি যখন এখানে ই পরিমাণের তড়িৎচালক শক্তি বা একটা ব্যাটারি দিলাম, এই ব্যাটারির জন্য কি এখান দিয়ে আমার নর্মালি একটা বর্তনীর মূল প্রবাহ আই তৈরি হয়ে যাওয়ার কথা। খুব ভালো কথা। তো যখন আমার এই তড়িৎটা পরিবহন করা শুরু করলো, তখন কি হবে? তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে না? এ দেখো তো, এই লুপের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। কেন তৈরি হবে? ওই যে আমাদেরকে ওয়েরস্টেড বলছিলেন বিদ্যুৎবাহী তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তাই দেখো তো, আমি কারেন্ট দিলাম আই, কালো কালারের আই, এবং সেই কারেন্টের জন্য আমার চারপাশে একটা নীল কালারের চৌম্বক ক্ষেত্র বি উৎপন্ন হলো। তুমি চাইলে ফ্লাক্সও বলতে পারো, আমার কোনো সমস্যা নাই। অর্থাৎ আমার বি উৎপন্ন হলো। এখন তোমাদেরকে আমি কিছু কথা একটু কেয়ারফুলি বলবো, খুব ঠান্ডা মাথায় খেয়াল করো। দেখো আমি কিন্তু কালার সবসময় মেনটেন করি। কালার মেনটেন করার পিছনে কারণ হচ্ছে চিন্তা করতে ইজি হয়, সবসময় কালার দিয়ে লেখা পরীক্ষার জন্য ভালো। দেখো চিন্তা করো, ইনপুট হিসেবে বর্তনীতে তুমি ইনপুট কি দিছো? কারেন্ট, তাই তো? ফলাফলে আউটপুট হিসেবে কি পাচ্ছ? একটা চৌম্বক ক্ষেত্র পাইলা। কিভাবে পাইলা? এই আউটপুটটা কার জন্য আসলো? আমরা এর আগের অধ্যায়ে পড়ে আসছিলাম যে বিজ্ঞানী ওয়েরস্টেড বলছেন তুমি যদি একটা বর্তনীতে কারেন্ট দাও তাহলে তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। অর্থাৎ কালো কালারের আই এর জন্য নীল কালারের বি ডেভেলপ করলো, উৎপন্ন হইলো। এখনো কিন্তু আবেশ হয় নাই। এইবার আমি নিয়ে আসবো আবেশ।
এবার দেখো কি দুর্ঘটনা ঘটে। যখনই আবেশ হবে মাথায় রাখতে হবে লেন্সকে নিয়ে কাজ করতে হবে, লেন্সকে ভোলা উচিত হবে না। বা তুমি চাইলে ফ্যারাডেও বলতে পারো, নো প্রবলেম, একই কথা। তাহলে ফ্যারাডের সূত্র কি বলছিলেন? ফ্যারাডে বলছিলেন যে যখন একটা চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হয় বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে, তখন সেখানে একটা আবিষ্ট প্রবাহ, ছোট্ট হাতের আই, একটা আবিষ্ট প্রবাহ তৈরি হবে। ঠিক আছে, কিন্তু দেখো তো আমি লাল কালারের লেন্স কেন বললাম? তার কারণটা হচ্ছে আবিষ্ট প্রবাহের দিক এমন ভাবেই হবে যে তুমি যার জন্য তৈরি হইছো তুমি তার বিপক্ষে কাজ করবা। কথাটা কি মাথায় ঢুকলো? দেখো আমি তোমাকে আরেকবার বুঝাই বলতেছি, তবে একটু লিখে নি, একটু লিখে আবার বলতেছি, দাঁড়াও আগে লিখি। ফ্যারাডে। তাহলে আমাকে লেখার নিয়মটা হচ্ছে এরকম, আমি এখন তোমাদেরকে লেজার দিয়ে বুঝাবো। প্রথমত বর্তনীতে আমি কালো কালারের কারেন্ট দিলাম, কারেন্ট দেওয়ার কারণে আমি আশেপাশে চৌম্বক ক্ষেত্র পাইলাম নীল কালারের বি। কেন? এটা ওয়েস্টেড বসে চ্যাপ্টার 4-এ। এবার আমরা এই চ্যাপ্টারে পড়লাম যে চৌম্বক ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন হয় তখন সেখানে একটা তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে বা সিম্পলি একটা কারেন্ট আবিষ্ট হবে। কিন্তু সেই কারেন্টের দিকটা কে বলছেন? কারেন্টের দিক বলছে লেন্স, আর সূত্র হচ্ছে ফ্যারাডের। লেন্স কি বলছে? যার জন্য তৈরি হইছো, মানে কালো কালারের যে কারেন্ট যার জন্য তৈরি হয়েছে তুমি তাকেই উল্টা বাধা দিবা। অর্থাৎ কালো কালারের কারেন্ট যাচ্ছিল দেখো উপর দিকে, কিন্তু লাল কালারের লেন্সের কারেন্ট যাচ্ছে নিচ দিকে, বাধা দিতে হবে না। এটা হচ্ছে লেন্সের সূত্র, উল্টা পাশে কাজ করবে। কটা কি বুঝতে পারছি? মনে হয় বাচ্চারা বুঝতে পারছে। তাহলে আসো তো, এখানে কিছু কি পয়েন্ট উল্লেখ করা ছিল যে কি কি বিষয় খেয়াল করতে হয়। প্রথম কথা, একটাই কুণ্ডলী লাগবে। দেখো আমি কিন্তু ছবিতে একটাই কুণ্ডলী আঁকছি। তারপরে কি বলছি? প্রবাহটাকে হতে হবে অসম, মানে এই যে আমার বড় হাতের আই, এটাকে ফ্ল্যাকচুয়েট করতে হবে, একটু কম বেশি হতে হবে। যদি ফ্ল্যাকচুয়েট নাই করে তাহলে কি চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন আসবে? তা তো আসবে না। তাহলে তোমার আইটাকে কম বেশি করবা, তাহলে কি হবে? একটু ফ্লাক্সের পরিবর্তন হবে, আর ফ্লাক্সের পরিবর্তন হইলেই তো কাজ হয়ে গেছে, লেন্সের আই তৈরি হয়ে যাবে। তাই দেখো তো আমার যে এই ফ্লাক্সের পরিবর্তনগুলো হচ্ছে মানে ফাই, এই ফাই এর সাথে আমার কতটুকু কারেন্ট উৎপন্ন হচ্ছে মানে লেন্সের আই, এটা সমানুপাতিক। এখন তোমার যদি প্যাচ সংখ্যা একটা না হয়ে এন সংখ্যক হয় তখন কি হবে? এন গুণ করব, তাহলে এন ফাই সমানুপাতিক আই। ঠিক আছে, এখন এই সমানুপাতিকটাকে উঠায় দেওয়ার জন্য একটা ধ্রুবক নিয়ে আসলাম এল আই। এটাকে, এই এলটাকে বলা হয় স্বকীয় আবেশ গুণাঙ্ক। এই এল কথার মানে হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক। স্বকীয় কেন? কারণ যে কুণ্ডলী সে নিজেই নিজেকে বাধা দিল, মানে এখানে একটাই কুণ্ডলী, দ্যাটস ওয়াই স্বকীয় আবেশ গুণাঙ্ক। এটার যে একক, এই এককটা হচ্ছে হেনরি, বা লেখা হয় বড় হাতের এইচ দিয়ে, কখনো কখনো ছোট হাতের এইচ দিয়েও লেখা যায়। এটা হচ্ছে হেনরি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার স্বকীয় আবেশ গুণাঙ্কের জন্য বের করে ফেললাম কিভাবে কি হইলো। এই মানগুলোকে যদি এখন আমি ডিরেক্টলি সূত্রে বসাই দিই, ফ্যারাডের সূত্রে, ফ্যারাডের সূত্র কি ছিল? ই সমান সমান বা সমানুপাতিক ডি ফাই ওভার ডিটি। তাহলে হচ্ছে ডি ডিটি অফ ফাই এর জায়গায় কি আসবে? এল আই। তো যে বের করে দিই এল ডি আই বাই ডিটি। কেউ বলতে পারো ভাইয়া আপনি তো এখানে এন দিয়ে গুণ করলেন না। তার কারণটা দেখো এখানে অলরেডি এন ফাই এন দিয়ে মাল্টিপ্লাই করা ছিল, এই জন্য আমি যখন নীল কালার লিখলাম তখন আমি এনটাকে লিখি নাই। ঠিক আছে, তাহলে আমাদের ফ্যারাডের সূত্রের আরেকটা চেহারা চলে আসলো না? ই সমান সমান এল ইন্টু ডিআই বাই ডিটি। কিভাবে? এখান থেকে মানগুলো নিয়ে বসাই দিলাম। তাহলে ফ্যারাডের সূত্র এবং আবেশ গুণাঙ্ককে বসায়ে আমরা একটা নতুন সূত্র দেখতে পারলাম। ঠিক আছে, কেউ বললো না এন কই গেল? এন কিন্তু অলরেডি এখানে গুণ করে দেওয়া আছে, একবার গুণ করলেই হলো, বারবার গুণ করার দরকার নাই, যে কোনো একবার করলেই হবে। এখানে অবশ্যই কিন্তু কারেন্টকে ফ্ল্যাকচুয়েট করতে হবে, মানে কারেন্টের মানটা একটু কমবে একটু বাড়বে, নট পেরিওডিক। এখানে কারেন্টের মানটা চেঞ্জ হতে হবে, বাড়বে কমবে বাড়বে কমবে, এখানে কোনো পেরিওডিক হওয়ার দরকার নাই, হইলে ভালো, না হইলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের স্বকীয় আবেশ। ঠিক একইভাবে এখন হচ্ছে পারস্পরিক আবেশ, কিন্তু শর্তটা হচ্ছে এখন আর তোমাকে কুণ্ডলী একটা ইউজ করতে আমি দিব না, আমার এখন কুণ্ডলী লাগবে দুইটা। তো ধরো এই যে আমি একটা কুণ্ডলী আঁকলাম, এটা তারকে পেঁচায় পেঁচায় কুণ্ডলী বানাইলাম, ঠিক তার পাশেই আমি আরেকটা কুণ্ডলীকে ড্রয়িং করলাম। ঠিক আছে, এখন এই দুইটা কুণ্ডলীর মধ্যে একটা হবে মুখ্য এবং আরেকটা হবে গৌণ। কিভাবে বুঝবো? যেই কুণ্ডলীর সাথে গ্যালভানোমিটার লাগাই দিব সে হবে আমাদের জন্য গৌণ কুণ্ডলী, আর যেই কুণ্ডলীর সাথে আমি ব্যাটারি যুক্ত করে দিব সেটা হবে আমার জন্য মুখ্য কুণ্ডলী। ঠিক আছে, তাহলে আমি লিখে রাখতেছি, এটা হচ্ছে আমাদের মুখ্য কুণ্ডলী এবং এটা হচ্ছে আমাদের জন্য গৌণ কুণ্ডলী। ঠিক আছে, আচ্ছা
এখন ঘটনা কিভাবে ঘটতেছে, তুমি দেখা যাবে মুখ্য কুণ্ডলী দিয়ে ব্যাটারি দিছো, সো এখানে কারেন্ট উৎপন্ন হবে সে আগেবারের মতো। এই কারেন্ট উৎপন্ন হওয়ার জন্য দেখা যাবে মুখ্য কুণ্ডলীতে তোমার একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। সো আমি নীল কালার দিয়ে এখানে চৌম্বক ক্ষেত্রটাকে আঁকতেছি, এই দেখো চৌম্বক ক্ষেত্র আমি ড্রয়িং করতেছি। কিন্তু মজার বিষয়টা হচ্ছে এরকম যে এই চৌম্বক ক্ষেত্র তার আশেপাশের যে দ্বিতীয় কুণ্ডলী আছে তাকেও তো এই দেখো এভাবে ভেদ করতেছে, অর্থাৎ কিছু চৌম্বক ক্ষেত্র দেখা যাবে যে তোমার পাশের যে গৌণকুণ্ডলী তার উপরেও কাজ করতেছে। এটা কি ছিল, শুধুমাত্র প্রথম কুণ্ডলী নিয়ে মাথা ঘামাইছিলাম, কিন্তু এখন তো আমার কাছে দ্বিতীয় কুণ্ডলী বা গৌণকুণ্ডলী আছে, তো দেখা যাবে এই নীল কালারের যে তোমার চৌম্বক ক্ষেত্র এটা গৌণকুণ্ডলীর উপরেও একটা ইফেক্ট ফেলাবে, অর্থাৎ আবেশ করবে। এই আবেশের ফাইনাল ফলাফলটা কি হবে, ফাইনাল ফলাফল হবে যে এই গৌণকুণ্ডলীর মধ্য দিয়ে তোমার একটা প্রবাহ পাওয়া যাবে, যাকে আমি আই লিখলাম লাল কালার দিয়ে। তাহলে ঠিক আগেরবারের মতোই দেখো তো কি বললাম, একাধিক কুণ্ডলী লাগবে, নিলাম। ঠিক আগেরবারের মতোই খেয়াল রাখতে হবে যে তড়িৎ প্রবাহকে অসম হতে হবে, মানে একটু ফ্ল্যাকচুয়েট করতে হবে, বাড়বে কমবে বাড়বে কমবে, এবং তখন কি হবে, ফ্লাক্সের পরিবর্তন আসবে। অবশ্যই অবশ্যই পরিবর্তন লাগবে, পরিবর্তন না থাকলে কখনোই আবেশ হয় না। ঠিক একইভাবে বলতে পারি এন ফাই সমানুপাতিক আই, কিন্তু এখন তো আর আমার স্বকীয় নাই, এখন কি হয়ে গেছে, এখন এটা হয়ে গেছে মিউচুয়াল বা পারস্পরিক। তাই আমি যখন এখানে তোমার এই সমানুপাতিক সাইনটাকে উঠাই দিব তখন কিন্তু ভুলেও আর বলতে পারবো না এল আই, এখন আমাকে এটা নতুন নাম দিতে হবে এম, এম ইন্টু আই। এম কথা মানে কি, মিউচুয়াল ইন্ডাকটেন্স বা হচ্ছে পারস্পরিক তোমার হচ্ছে এখানে আবেশ, দ্যাটস ওয়াই এম দিলাম। চেহারা সেম টু সেম, জাস্ট এল এর জায়গায় এম দিলাম। ইভেন তুমি যে বলো যে ভাইয়া এখানে এম এর এককটা কি হবে, এম এর এককটাও সেম টু সেম, এখানে এম এর এককটাও হেনরি হবে, ঠিক আছে, কোনো পরিবর্তন নাই, সেম টু সেম। এখন যদি আমরা এই ফর্মুলাগুলোকে সিম্পলি বসায় দেই সূত্রে, কোন সূত্রে, ফ্যারাডের সূত্রে ইনপুট করে দেই, ই সমান সমান ডি ফাই বাই ডিটি। এখানে ফাই কথা মানে কি দাঁড়াচ্ছে, এখন আমরা ফাই কথা মানে আমরা লিখবো এম ইন্টু আই। তুমি ছোট হাতে লেখো বড় হাতে লেখো ডাজন্ট ম্যাটার, তাহলে কি থাকলো এম ইন্টু ডিআই ওভার ডিটি। বলতে পারো ভাইয়া এন কেন দিলেন না, ওরে ভাই একটু আগে তো বলে আসছিলাম যে এন তো এখানে আমি অলরেডি দেখো যে জায়গাতে মাল্টিপ্লাই করেই রাখছি, সো এই জন্য আর আমাকে আরেকবার এন দিয়ে গুণ করার দরকার নাই। সো দেখো ঘুরে ফিরে ফ্যারাডের দ্বিতীয় সূত্রে আয়তনের চেহারা পেয়ে গেলাম, সে পার্থক্য কি, একটু আগে বলছি এল এখন বলছি এম, আর কোনো পার্থক্য নাই। এটাই পারস্পরিক আবেশ, স্বকীয় আবেশ। যখন নিজে নিজেই করবে তখন স্বকীয়, আরেকজনকে করলে হবে পারস্পরিক। এবং আই এর দিক কিভাবে হবে এটা আমি আগেই বলে আসছিলাম যে আই এর দিকটাকে চিন্তা করতে হবে ওই তোমার চৌম্বক ক্ষেত্র উৎপন্ন দিকের সাথে। এটা নিয়ে তোমাদের বইয়ে খুব বেশি ডিটেলসে বলা নাই, সো তোমার এটাকে নিয়েও ভাবতে হবে না। এখানে আমি সিম্পলি তোমাকে বোঝানোর জন্য একটা ডিরেকশন এঁকে নিছি। অপোজিট হওয়ার কথা তোমরা বলতেছো, হ্যাঁ ফাইন, অবশ্যই অপোজিট হবে, কিন্তু সেটা তোমাদের বইয়ে এখানে ডিসকাস করা নাই বা আমার আপাতত এখানে ভাবার দরকার নাই। আমরা শুধুমাত্র এখানে মান নিয়ে কাজ করব, তাহলেই হবে, ঠিক আছে। স্বকীয় আবেশের অ্যামাউন্ট কম হবে, তাহলে তো কি হবে, একজন জিজ্ঞেস করছো, স্বকীয় আবেশের মানটা বেশিও হইতে পারে কমও হইতে পারে, ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, যেমন পাক সংখ্যা কত, আরো অনেক কিছু, রোধ কত, অনেক কিছুই ভাবতে হবে। আচ্ছা, একজন বলছো যে ধ্রুবক কি শুধু ডান পাশেই আনতে হয়, নট নেসেসারি, ধ্রুবক যে কোনো দিকেই আনা যায়, তবে সাধারণত আমরা ধ্রুবকটাকে হাতের ডান পাশেই আনি, মানে কনভেনশনালি ফলো করা হয়, আর কিছু না। তো আসলে একটা অঙ্ক করি, অঙ্ক করলেই বাচ্চারা ক্লিয়ার হয়ে যাবে, একটা সুন্দর অঙ্ক আছে। তো অঙ্কটাকে আমি তোমাদেরকে পড়ে শোনার আগে আমি ডিরেক্টলি আগে একটা ছবি আঁকবো। সবসময় মাথায় রাখবা যখনই পারস্পরিক আবেশ নিয়ে কথাবার্তা বলে ছবি আঁকবা, ছবি আঁকলে খুব তাড়াতাড়ি প্রবলেম সলভ করা যায়। যেহেতু আমি প্রবলেমটা জানি আমি আগেই আঁকতেছি, তোমরা কেউ প্রশ্ন না করে প্রশ্নটা পড়ো এবং আমার ছবি আঁকাটা কাইন্ডলি একটু খেয়াল করো, ছবিটা বুঝলে সবকিছু এমনিই বুঝে যাবা। বাচ্চারা বুঝতেই পারতেছো যে আমার হাতের যে বামে এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী, কারণ কি ব্যাটারি আছে, এবং হাতের ডানেরটা হচ্ছে আমার জন্য গৌণ কুণ্ডলী, কারণ এখানে কি একটা গ্যালভানোমিটার দিয়ে রাখছি। এবার প্রশ্নে যা যা দিছে আমি সেগুলোকে লিখে ফেলি, কি কি দেওয়া আছে। তো কথা অনুযায়ী মুখ্য কুণ্ডলীটা হচ্ছে আমার এ, আর গৌণ কুণ্ডলীটা হচ্ছে আমার জন্য বি। প্রশ্ন পড়লেই বুঝতে পারবা, কারণ কি দেখো বলছে মুখ্য কুণ্ডলীতে 2 অ্যাম্পিয়ার প্রবাহ হচ্ছে, সো কারেন্ট যার মধ্যে যাবে সেই তো আমার মুখ্য কুণ্ডলী, তাই তো। মুখ্য কুণ্ডলী প্যাচ সংখ্যা কত বলা, বা এই কুণ্ডলীর জন্য 200, আর বি কুণ্ডলী প্যাচ হচ্ছে 1000। আমি নিচে নিচে লিখলাম, সো তুমি চাইলে এন এ এন বি এভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এবং তার ফলে কি হচ্ছে, এ কুণ্ডলীতে 0.24 মিলি ওয়েবার পরিমাণের ফ্লাক্স উৎপন্ন হলো, এবং বি কুণ্ডলীতে
0.16 মিলি ওয়েবার পরিমাণের ফ্লাক্স উৎপন্ন হলো। ঠিক আছে, তাহলে যার যার ফাই তার তার নিচে লিখলাম, আর কিন্তু কোনো ক্লু নাই, শেষ, আমার ক্লু এখানেই শেষ। এবার আসো প্রথম প্রশ্ন সলভ করি। প্রথম প্রশ্নে কি বলছে বাচ্চারা, স্বকীয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করো। তাহলে স্বকীয় আবেশ গুণাঙ্ক কার জন্য হবে, যে যার কুণ্ডলী তার জন্য বা মুখ্য কুণ্ডলীর জন্য হবে। তাহলে আমরা কি পড়ে আসছিলাম, আমরা পড়ে আসছি এন ফাই সমান এল আই। তাহলে মুখ্য কুণ্ডলী মানে এ কুণ্ডলী প্যাচ কয়টা, 200টা। এ কুণ্ডলী ফাই কত, 0.24 মিলি ওয়েবার, মিলি মানে 10⁻³ সমান সমান এল ইন্টু আই। তড়িৎ প্রবাহ কত, 2 অ্যাম্পিয়ার। তাই দেখো, যেহেতু স্বকীয় আবেশ করতে বলা হয়েছে, তাই আমি মুখ্য কুণ্ডলী বা এ কুণ্ডলীকে নিয়ে কাজ করলাম, এবং এর সুন্দর মতো এখানে মান বের করা যাবে। আমি একটু ক্যালকুলেটর মানগুলো বসাই ফেলে এই সুযোগে, তোমার চাইলে নিজের হাতে কলমে করে দেখতে পারো আমার সাথে মেলে কিনা। সে ভাগ করে দেই, মানটা আসছে আমার এল সমান 0.024, একক কি হবে, হেনরি, বড় হাতের এইচ। সো আমাদের নাম্বার এ প্রবলেম সলভ হয়ে গেল। কিভাবে করলাম, এ কুণ্ডলীর নিচে আমার যে আমি ক্লুগুলো লিখছিলাম, সেই ক্লুগুলো দিয়েই আমি আমার প্রথম প্রবলেমটাকে সলভ করে ফেললাম। পরীক্ষায় সবসময় একাধিক ক্লু দিয়ে না লিখে যার ছবি তার নিচে লিখলে তোমার জন্য ভালো, স্যারের জন্য ভালো। এবার আসলে আমরা বি সলভ করব। বিতে কি বসে, পারস্পরিক আবেশ বের করতে বসে। ফর্মুলা সেম, এন ফাই এম আই। কিন্তু বাচ্চারা বলো তো, পারস্পরিক আবেশ যেহেতু বসে, তাহলে কোথায় দেখবো আমরা, আমরা দেখবো এবার গৌণ কুণ্ডলীতে বা বি কুণ্ডলীতে। আমি ছোট্টতে বি লিখলাম, মানে প্রবলেম সলভ। তাহলে এখানে প্যাচ সংখ্যা কত, 1000 দিলাম, 1000। ওখানে ফাই এর মানটা কত, 0.16 মিলি ওয়েবার। সো 0.16 10⁻³ সমান সমান এম ইন্টু আই। আই এর মানটা কোথায়, আই এর মানটা তুমি পাবা বেসিক্যালি মুখ্য কুণ্ডলীর যে প্রবাহ, সেই প্রবাহই 2, এটা নিয়ম, ওই প্রবাহ থেকেই বের করতে হয়। সো তাই যদি হয়, এখন তোমরা এম এর মানটা ইজিলি বের করতে পারবা। আমিও করি, তোমরাও একটু পারলে হাতে কলমে করে ফেলো। 0.16 ইন্টু 10⁻³ ডিভাইড বাই হচ্ছে 2। তো যদি করে দেই, মানটা আসছে 0.08 হেনরি, অ্যান্সার। তো দেখো তো বাচ্চারা, আমরা যে এ আর বি সলভ করে ফেললাম, কোথাও কোনো ঝামেলা আছে, একদম স্ট্রেট ইজি অঙ্ক। পরীক্ষায় ক্লু দেওয়া থাকবে, শুধু ক্লুটা বসাইতে ভুল করো না, ক্লু বসাইতে ভুল করলে কিন্তু একদম খবর হয়ে যাবে। সো ছবি আঁকলাম, ধুমধাম মান বসাই দিলাম এ বি। আমার মনে হয় বাচ্চারা বুঝে গেছে, কোথাও কোনো সমস্যা নাই। এবার আসো থার্ড প্রবলেমে, সিতে। সিতে কি বসে, সবাই স্ক্রিনে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। সিতে বসে, যদি প্রথম কুণ্ডলীতে 0.4 সেকেন্ডেই কারেন্টটা থাইমা যায়, তাহলে বি কুণ্ডলীতে কতটুকু তড়িৎচালক শক্তি পাওয়া যাবে। বুঝতে পারছো, তড়িৎচালক শক্তি নির্ণয় করতে বসে। একটা কাজ করি, আমি পেজটা চেঞ্জ করি, আমি আসলাম সেকেন্ড পেজে। তাহলে আমরা শিখে আসছিলাম, যখনই সি তড়িৎচালক শক্তি নির্ণয় করতে বলবে, তখন দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে এন ইন্টু ডি ফাই বাই ডিটি, অথবা যদি আবেশের অঙ্ক হয় তাহলে ই সমান সমান ডিরেক্টলি এম ইন্টু ডিআই বাই ডিটি, বা তুমি চাইলে এল ইন্টু ডিআই বাই ডিটি, দুইটাই করতে পারো। কিন্তু যেহেতু আমাকে বসে বি কুণ্ডলীতে, তাহলে বি তো আমার নিজের কুণ্ডলী না, অন্য পাশের কুণ্ডলী, মানে পারস্পরিক কুণ্ডলী। সো এই জন্য আমি এম ইউজ করলাম, এল আমি ইউজ করব না। তাহলে বাচ্চারা বলো তো এম এর মানটা কত ছিল, একটু আগেই বের করে আসলাম না, দেখো সবুজ কালারে 0.08, এই মানটাকে আস্তে করে এখানে বসায় দাও। এটা আমরা কোথেকে পাইলাম, বি থেকে পাইছিলাম। এখন কি করবো, ডিআই বাই ডিটি কতক্ষণ হয়েছে, 0.4 সেকেন্ডে হয়ে গেছে, তাহলে টাইম হচ্ছে 0.4। আর কারেন্ট কত হবে, কারেন্ট ছিল 2 অ্যাম্পিয়ার, তারপরে থেমে গেছে, তাহলে 2 - 0। এটা কি কোনো মানে কঠিন জিনিস, কারেন্ট ছিল 2 অ্যাম্পিয়ার, তারপরে থেমে গেল। এখন তুমি ক্যালকুলেটরে খুশির ঠেলায় মানগুলো বসায় দাও, আস্তে আস্তে দেখবা মানগুলো চলে আসছে, একদম সোয়া সাপটা ছোট্ট অঙ্ক। তাহলে হচ্ছে 0.4, ই সমান সমান 0.4। ই মানে কি, বিভব, মানে হচ্ছে ভোল্টেজ। সো ই হচ্ছে 0.4 ভোল্টেজ, এটাই হচ্ছে আমার অ্যান্সার। সো বাচ্চারা, জাস্ট ফর্মুলা, জাস্ট ইনপুট করছি, জাস্ট সিম্পলি মানগুলো বসাই দিছি, একদম সোজা সাপটা জিনিস, কেউ গুলায় খায়ও না, এগুলাই বোর্ডে আসে ডিরেক্টলি। আর আমি এইখানে এমটা কোত্থেকে পাইছি, এম আসছে নাম্বার বি থেকে, একটাকে সলভ করে আসছিলাম, মানটা বসাই দিছি, ওয়েল ডান, কাজ শেষ। আচ্ছা, এবার লাস্ট আমাদের জিনিস হচ্ছে ট্রান্সফরমার বা পারস্পরিক আবেশের ব্যবহার। তো খেয়াল করে দেখো এখানে কি হয়, এখানে তোমার দুইটা কুণ্ডলী, বাম পাশে হচ্ছে মুখ্য কুণ্ডলী, ডান দিকে হচ্ছে গৌণ কুণ্ডলী। তো এইখানে তুমি যখন কারেন্ট দিবা, যে চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়, দেখো ফাই লেখা, এই চৌম্বক ফ্লাক্সটা সিম্পলি এখানে একটা আবেশ প্রক্রিয়া
ঘটাইতেই থাকে। তো এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী, এটা হচ্ছে গৌণ কুণ্ডলী। তো মুখ্য কুণ্ডলী মানে কি? প্রাইমারি কুণ্ডলী। তো যদি আমি এই কুণ্ডলীর জন্য ফ্যারাডে সূত্র ইউজ করি, ই সমান সমান এন ডি ফাই বাই ডিটি, কি করতে হবে? মুখ্য কুণ্ডলীর প্যাচ এনপি, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ইপি। ঠিক একইভাবে আমি গৌণ কুণ্ডলীর কথা বলি, কি সেকেন্ডারি ইএস সমান এনএস ইন্টু হচ্ছে ডি ফাই ওভার ডিটি। এখন তুমি যে এই দুইটাকে অনুপাত করো, দেখো তো কি আসে? ইপি ভাগ ইএস সমান সমান হচ্ছে এনপি ভাগ এনএস। ঠিক আছে? এবং আমরা জানি সবসময় যে তড়িৎ প্রবাহের সাথে ভোল্টেজ সম্পর্কটা উল্টা, এই জন্য এখানে সিম্পলি হয়ে যাবে আইএস ওভার আইপি। 9-10-এ পড়ে আসছো, কেউ বললো না ভাইয়া সব নতুন দেখতেছি, এগুলো 9-10-এ পড়ে আসছো, আমি রিপিট করলাম। এখন একটা নতুন কথা বলি, আমরা জানি ক্ষমতা পি সমান সমান আই স্কোয়ার ইন্টু আর। তাহলে এইখান থেকে কি বলা যায় না আই সমানুপাতিক 1/√আর। এই আরটাকে তুমি বাম পাশে নিয়ে যাও তাহলে কি ভাগ হয়ে যাবে, এবং আই স্কোয়ারকে রুট করে দাও কি আই সমানুপাতিক 1/√আর। তাই যদি হয় তাহলে এখানে আই এস উপরে থাকবে আর প্রাইমারি এবং আর এস যাবে নিচে, মানে আই এর সাথে রোধের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তোমরা মনে হয় এই রোধের সূত্রটা ক্লাস 9-10-এ দেখে আসো নাই, আমি এই জিনিসটা অ্যাড করলাম আর কিছুই না। সো ইপি বাই ইএস সমান এনপি বাই এনএস। কারেন্ট হবে উল্টা, রোধও সেম আরপি বাই আর এস, কিন্তু রোধের ক্ষেত্রে একটা রুট দিতে হবে। কেন? এই যে এই জায়গা থেকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, রোধটা হবে উল্টা। ঠিক আছে? একদম সিম্পল জিনিস ভাই, আগেও পড়ে আসছো, একবার মনে করাইলাম, আর কিচ্ছু না। ওকে, এতটুকু জিনিস। এবার আসো এটা লাস্ট অঙ্ক করি, এরপরে আর তোমাদের কোনো অঙ্ক করাবো না, এখানে তোমরা মোটামুটি ফ্রি হয়ে যাবা। তো দেখো তো কি কি বলা আছে। আমাকে বললো কোন ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর প্যাচ সংখ্যা 100, এনএস 100, আর মুখ্য কুণ্ডলী প্যাচ সংখ্যা হচ্ছে 200, এনপি হলো 200। এবার বললো গৌণ কুণ্ডলীর ক্ষমতা মানে পাওয়ার অফ সেকেন্ডারি কত? 500 ওয়াট। তাহলে মুখ্য কুণ্ডলী মানে প্রাইমারির পাওয়ার কত নির্ণয় করো। এই তো এটি বের করতে বলছে। সবাই দেখবে খুশির ঠেলায় অনুপাত করা শুরু করে দিছে। তোমরা কি করবা আমি তোমাদেরকে দেখাই। তোমরা লিখবে এরকম এনপি বাই এনএস সমান পিপি বাই পিএস, এই কাজটা করবা। তারপর বলবা তাহলে পিপি সমান সমান হচ্ছে এনপি আর এনএস এর মধ্যে পার্থক্যটা কত ছিল? 200 ভাগ 100 ইন্টু হচ্ছে 500। এই তো, তাহলে তোমার হচ্ছে সিম্পলি 1000 ওয়াট। তোমরা পরীক্ষায় এভাবে সলভটা করবা। আগেই বলে রাখি, যদি এইভাবে সলভ করো না একদম মাঠে মারা খাবা। এটা সম্পূর্ণ ভুল, এটা ডিরেক্টলি ভুল, আমি লিখতেছি এটা ভুল, এই কাজ করা যাবে না। তার কারণটা কি, তাই তো? কারণটা আমি এখন একটা প্রুফ করে বুঝাই দিচ্ছি। শোনো, আমাদের শক্তি কখনোই শেষ হবে না। মুখ্য কুণ্ডলিতে তুমি যতটুকু কাজ করবা গৌণ কুণ্ডলিতেও ততটুকুই কাজ পাবা, মানে প্রাইমারি এবং সেকেন্ডারি। কাজ মানে কি? কাজ মানে হচ্ছে ক্ষমতা ইন্টু সময়, ক্ষমতা ইন্টু সময়। সময় দেখো দুই পাশে টিটি কেন লিখছি? কারণ মুখ্য কুণ্ডলী যতক্ষণ চলবে গৌণ কুণ্ডলীও ততক্ষণই চলবে। সেই কথা মানে কি মুখ্য কুণ্ডলীর পাওয়ার এবং গৌণ কুণ্ডলীর পাওয়ার সেম থাকবে, অর্থাৎ ক্ষমতা কখনো বৃদ্ধিও পাবে না, ক্ষমতা কখনো হ্রাস পাবে না, ক্ষমতা কনস্ট্যান্ট। কারণ কি শক্তি বৃদ্ধি পায় না, শক্তি হ্রাস পায় না। সো অ্যান্সারটা হবে এইরকম যে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা মানেই গৌণ কুণ্ডলীর ক্ষমতা মানেই 500 ওয়াট, নো চেঞ্জ। এটা ঢাকা ভার্সিটির প্রশ্ন আসছিল, কবে ভুলে গেছি, কিন্তু এই প্রশ্ন আসছিল। ঠিক আছে? কিন্তু মাথায় রাখবো আমরা কি কি চেঞ্জ হবে। আমাদের ভোল্টেজ চেঞ্জ হবে, আই চেঞ্জ হবে। সো ই এবং আই চেঞ্জ হবে, কিন্তু ক্ষমতা চেঞ্জ হবে না। সো বাচ্চারা তোমাদের পড়ালেখা এখানেই শেষ। এবং দেখো আমি তোমাকে কত স্পিডে এবং ইজি ভাবে কত কিছু শেষ করে দিলাম, এখানেই কথাবার্তা শেষ। তো বাচ্চাদের তো খুশি হয়ে যাওয়া উচিত যে ভাই আজকে কি করলেন, বাকি দিন তো 1 ঘন্টা 2 ঘন্টা বেশি লাগে, আজকে তাড়াতাড়ি শেষ করলাম কেমনে। জিনিস সোজা, ইজি করে বলছি, ইজি অঙ্ক করছি, বাচ্চারা তোমরা ভালো রেসপন্স দিছো, ইজিলি বুঝছো। সো আমার প্রবলেম শেষ হয়ে গেছে। এবার তোমাদের যা প্রশ্ন আছে তোমরা আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, লাইভে কথা বলে দিব। ঠিক আছে? আর ক্লাসের রেকর্ড করা বিষয় এইসব নিয়ে তোমরা সামনে একটা সেমিনার তোমাদেরকে ডাকা হবে, সেই সেমিনারে সবকিছু জানতে পারবা। এখন আমরা কিছু বলবো না, সেমিনারে নিয়ে অনেক কথা হবে। ঠিক আছে? সো বাচ্চারা কারো কোনো যদি প্রশ্ন থাকে ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারো। আমার কিন্তু ক্লাস শেষ। দেখো খুব সিম্পল কনসেপ্টে বুঝাইলাম। আবেশ কথার মানে হচ্ছে টাচ না করে ইনফ্লুয়েন্স করবা।
তো আবেশ দুই রকম হবে, স্বকীয় আবেশ এবং হচ্ছে পারস্পরিক আবেশ। নিজেই নিজেকে করলে স্বকীয়, একজন আরেকজনকে করলে হবে পারস্পরিক। ঠিক আছে, এখন কেন হবে? ফ্লাক্সের পরিবর্তন হবে এবং পরিবর্তন হবে বলেই তুমি একটা আবেশ পাবা। ফ্লাক্সের পরিবর্তন না হইলে আবেশ পাবা না, এই কথা বলছে ফ্যারাডে। এই কথাকে গাণিতিক রূপ দিছে নিউম্যান, কিন্তু তার সূত্রকে কারেকশন করছে লেন্জ। কারণ কি? লেন্স বুঝাইছে কারেন্টটা উল্টা পাশে হবে, তুমি যা দিবা তাকেই বাধা দিবে, অর্থাৎ যা সৃষ্টি হবে সে তার উৎপন্ন হওয়ার কারণকেই বাধা দিবে, ক্ল্যাশ লেগে যাবে। অ্যাকচুয়ালি ঠিক আছে, ধরো আমি একটা ব্যাটারিতে +5 ভোল্টেজের ব্যাটারি, সরি আমি একটা বর্তনীতে +5 ভোল্টের ব্যাটারি দিলাম এবং ওই বর্তনীতে একটা বাল্ব আছে, বাল্বটা কি +5 ইউজ করতে পারবে, এর চেয়ে বেশি কিন্তু ইউজ করতে পারবে না। ইউজ করে ফেলছে মানে -5, ডিসি মানে +5, যোগ বিয়োগ করলে কি শূন্য হয়ে গেল না? অর্থাৎ শক্তি আগেও যা ছিল পরেও তা থাকবে, এর চেয়ে বাড়বেও না, এর চেয়ে কমবেও না। একটু বইটা পড়তে হবে, চিন্তা করতে হবে, অ্যান্সার পেয়ে যাব। এবং ডিরেকশন কিভাবে বুঝতে হয়? ডান হাতের নিয়ম অনুযায়ী বৃদ্ধাঙ্গুলির সামনে নর্থ, বৃদ্ধাঙ্গুলির পিছনে সাউথ, এবং হাত যেভাবে ঘুরতেছে এই ঘূর্ণনটা হচ্ছে তোমার তড়িৎ প্রবাহের দিক। বা সোজা করে বলছিলাম এন লেখো, সাউথ লেখো, ঘুরায় 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 লিখলেই পরীক্ষায় মনে পড়ে যাবে। সো বাচ্চারা, আমার এইখানেই জ্ঞান দান সমাপ্ত আজকের মতো। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে ডিরেক্টলি আমাকে এখনই জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, ফ্যারাডের নিয়ম ছিল এটাই, তুমি যদি ফ্লাক্সের পরিবর্তন দিতে পারো তাহলেই তুমি সেখান থেকে কারেন্ট আবিষ্ট পাবা, ফ্লাক্সের পরিবর্তন না হলে পাবা না। এটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে জাস্ট গাণিতিক রূপ, যে ফ্লাক্সের পরিবর্তনটা হবে সময়ের সাথে পরিবর্তন, মানে ফ্লাক্সের পরিবর্তনের হার যতটুকু তুমি কারেন্ট পাবা তার জন্য একটা ভোল্টেজ আছে না, তড়িৎচালক শক্তি ই, এরা হচ্ছে পরস্পরের সমানুপাতিক। এটাই ফ্যারাডের সূত্র, এটাই বলে পরিবর্তন দাও ফলাফলে কারেন্ট নাও। আর ওয়েরস্টেড বলছিলেন আমি দিব কারেন্ট তুমি পাবা চুম্বক, এক্স্যাক্টলি উল্টা। সো চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 5 উল্টা ঘটনা। ঠিক আছে, পারস্পরিক যে আবেশ এই বিষয়টা হচ্ছে এইরকম, একটা কুণ্ডলিতে আমি দিব কারেন্ট, তার ফলাফলে কি হবে? অন্য একটা কুণ্ডলিতে কারেন্ট আবিষ্ট হবে, মানে একজনের জন্য আরেকজনের উপর ইফেক্ট পড়বে, দুইজন, এটাকে বলা হয় পারস্পরিক। আজ এমন হইতো একটা কুণ্ডলিতে তুমি কারেন্ট দিচ্ছ, ওই কারেন্টের বিরুদ্ধেই তো আরেকটা কারেন্ট তৈরি হবে, যখন নিজের উপরই ইফেক্টিভ হবে তখন তাকে বলা হয় স্বকীয়। ঠিক আছে, এবং দুই ক্ষেত্রেই সূত্র সেম, এন ফাই সমানুপাতিক আই, স্বকীয় হলে এল বলবো, পারস্পরিক হলে এম বলবো, দ্যাটস ইট, এর চেয়ে বেশি কিছু না। দিক কিভাবে বুঝবো? ওই যে ডান হাতের নিয়ম, মাথা হচ্ছে নর্থ, পিছনে হচ্ছে সাউথ, এবং আঙ্গুলগুলা হচ্ছে এভাবে ঘুরতেছে। ঠিক আছে, আগের চ্যাপ্টারে উল্টা বলছিলাম, আগের চ্যাপ্টারে বলছিলাম কারেন্ট হচ্ছে আঙ্গুল, আর এই চ্যাপ্টারে কারেন্ট হচ্ছে তোমার এই 4টা আঙ্গুল, মানে উল্টা। বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমি এখন বুঝবো তোমার চুম্বক, আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে এর আগের আমরা বুঝছিলাম কারেন্ট। বাকি সব সেম টু সেম, আগের বারের মতোই থাকলো। ঠিক আছে, লেন্সের সূত্র শক্তির নিত্যতার সূত্র। কারণ কি? তুমি যদি একটা কুণ্ডলী কাছে চুম্বক এনে বসায় রেখে দাও আর ফ্রিতে ফ্রিতে কারেন্ট পাও, মানে কি কোনো শক্তি ইনভেস্টই করলে না কিন্তু তুমি কারেন্ট পাচ্ছ, এটা সম্ভব না। শক্তি উৎপন্ন হওয়া সম্ভব না, রূপান্তর করতে হবে। তাহলে কি করতে হবে? চুম্বক যদি একা একাই সামনে চলে আসে তখন কারেন্ট এমন ভাবে উৎপন্ন হয় যে চুম্বকটাকে থামায় দেওয়া যায়, চুম্বকটা থেমে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কষ্ট করে হাত দিয়ে গুতা মেরে একবার ঢুকাবো, আবার টান দিয়ে বের করব, অর্থাৎ আমি আমার নিজের ভিতরে শক্তিকে ব্যয় করব যান্ত্রিক শক্তি রূপে চুম্বকটাকে গতিশীল করার জন্য, এবং সেই শক্তিটাই কারেন্টের শক্তি রূপে কনভার্ট হয়ে যাবে। এটাই লেন্সের সূত্র, বুঝতে পারছি? ঠিক আছে, তো আমি যান্ত্রিক শক্তি দিলাম, সাপোজ 5 জুল দিলাম, মানে +5, আর কারেন্ট উৎপন্ন হলো উল্টা পাশে -5, যোগ করলে কি শূন্য হয়ে গেল, অর্থাৎ আগেও যা ছিল এখনো তাই আছে। এটাই ঠিক আছে। এখানে ছোট আই কথার মানে হচ্ছে আবিষ্ট প্রবাহ, বা তোমার যে নতুন করে একটা প্রবাহ তৈরি হবে সেটাকে আমি ছোট্ট আই দিয়ে বুঝাইছি, এটাই, আর কিছু না। একজন জিজ্ঞেস করছো যে চেঞ্জ অফ ম্যাগনেটিক ফিল্ড অন ম্যাথ 1। আচ্ছা আমি একটু বের করে দেখি তোমরা ম্যাথ 1 কি বলতেছো, একটু হোল্ড করো ভাইয়া। আচ্ছা এই 4 নাম্বার কই গেল? ম্যাথ 1, আচ্ছা সরি, ম্যাথ 1 এর কথা বলছো, ম্যাথ 2, ম্যাথ 1 একটু বের করে নেই, একটু হোল্ড করো। এই যে ম্যাথ 1, এখানে চৌম্বক ক্ষেত্র চেঞ্জ হয়ে গেছে বা চেঞ্জ অফ ম্যাগনেটিক ফিল্ড, এই কথা মানে হচ্ছে ধরো যে আমি এক্সটার্নালি যে চৌম্বক ক্ষেত্রটা বা ম্যাগনেটিক ফিল্ডটা দিয়ে রাখছিলাম, আমি হুট করে এর পাওয়ারটাকে বাড়াই দিছি বা আরো একটা চুম্বক নিয়ে আসছি,
তখন কি আমার ম্যাগনেটিক ফিল্ডটা হয় ইনক্রিজ করছে অথবা ডিক্রিজ করছে। বেসিক্যালি ফ্লাক্সের তো চেঞ্জ আসছে, এই চেঞ্জের কারণেই দেখা যাবে একটা ইএমএফ ইনডিউস হবে বা তড়িৎচালক বল এখানে আবিষ্ট হবে। সো এটা এখানে করা হচ্ছে, কিন্তু আমাকে দেওয়া ছিল বি চৌম্বক ক্ষেত্রের মান, আমাকে কনভার্ট করতেছে ফ্লাক্সে ফাই এ, কারণ কি ফ্যারাডে বলছেন ফ্লাক্সের পরিবর্তনের হার, দ্যাটস আমাকে ফাই বের করতে হয়েছে, নট বি। বি থেকে ফাই বের করে নিছি কিভাবে, ফাই সমান সমান এ ইন্টু বি। আশা করি বুঝতে পারছি। পোল 2 তে একজন জিজ্ঞেস করছো যে অ্যান্সারটা কি হবে, এটাই মেবি পোল 2। এখানে জিজ্ঞেস করা হয়েছিল যে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে। লেন্স অলওয়েজ ডিরেকশন নিয়ে কথা বলে, দ্যাটস ওয়াই সূত্রটা হচ্ছে লেন্সের সূত্র, ডিরেকশন। আর যদি বলতাম সিম্পল আবেশের সূত্র কে দিছে, তাহলে বলতাম ফ্যারাডে। ঠিক আছে, তো মনে হয় বাচ্চারা পোল 2টা বুঝতে পারছো। ঠিক আছে, নর্থ হলে ডিরেকশন অবশ্যই অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ হবে, আর যদি সাউথ হয় তাহলে অবশ্যই ক্লকওয়াইজ হবে। এটা রুল, এটা ফিক্স, এটাকে চেঞ্জ করা যাবে না, এটা রুল, এটাই হবে। আচ্ছা, ম্যাথ 2 নিয়ে একজন জিজ্ঞেস করছো, ম্যাথ 2 যেন কোনটা, আচ্ছা এটা। এখন ম্যাথ 2টা দেখো ভাইয়া বের করছি। এখানে প্রথমে কি করছিলাম, একটা মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলী আমি এঁকে নিছিলাম। এখানে কি করলাম, যে যেই ক্লু আমাকে দেয়া আছে আমি ঠিক তার নিচে নিচে এই যে এ কুণ্ডলী মুখ্য, এটার প্রবাহ আছে, এটার এন আছে, এটার ফাই আছে, এবং তার পাশে গৌণকুণ্ডলী, এটারও এন আছে, এটারও ফাই আছে। ঠিক আছে, তো প্রথম প্রশ্নে বলছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, সো ফর্মুলা এন ফাই এল আই। তাহলে স্বকীয় যদি বের করতে বসে তাহলে কি করব, মুখ্য কুণ্ডলী নিব। তাহলে এ কুণ্ডলীর জন্য প্যাচ 200, এ কুণ্ডলী ফাই হচ্ছে 0.24, মান বসাইছি চলে আসছে। আর যখন গৌণ নিয়ে কাজ করলাম তখন কুণ্ডলী বি এর জন্য যে মানগুলো আছে সেই মানগুলো বসাই দিছি, দ্যাটস ইট, আর কিছুই না। যার যার ক্লু তার তার মান বসাইছি। ঠিক আছে, আচ্ছা, ফ্যারাডের লয়ে গাণিতিক রূপটা হচ্ছে নিউম্যান দিছে। এটা কিভাবে দেখাইছি, এটা হচ্ছে এভাবে দেখো, আমি একটু দাঁড়াও স্লাইডটা নিয়ে যাই। এই যে তোমাদের ফ্যারাডের সূত্রের, একটু হোল্ড করো, একটু বের করি। এই যে গাণিতিক রূপটা আমি কি চিন্তা করলাম, আমি চিন্তা করলাম আগে এভাবে, একটু এটা পজ দিয়ে নেই। আমি চিন্তা করছিলাম এভাবে, ধরো যে একটা গৌণকুণ্ডলীতে চুম্বকটা ঢুকতেছে, যেই মুহূর্তে মাত্র কাছে আসছে তখন টাইম হচ্ছে টি1, ধরো বেলা দুপুর 12টা, তখন এখানে ফাই হচ্ছে ফাই1। দুপুর 2টায় দেখলাম চুম্বকটা আউট ঢুকে গেছে, তখন ফাই হচ্ছে ফাই2। তাহলে কি এই 2 ঘন্টার মধ্যে ফাই1 থেকে ফাই2 চেঞ্জ হয়ে গেল না, অর্থাৎ ফ্লাক্সের পরিবর্তনটা হচ্ছে ফাই2 মাইনাস ফাই1 এবং টাইমের পরিবর্তনটা হচ্ছে টি2 মাইনাস টি1। তাহলে দ্বিতীয় সূত্র অনুযায়ী কি বলতে হবে, দ্বিতীয় সূত্র অনুযায়ী আমাকে বলতে হবে তোমার যে পরিবর্তনটা হবে ফ্লাক্সের, শুধু পরিবর্তন না, ফ্লাক্সের পরিবর্তনের হার অর্থাৎ সময়ের সাপেক্ষে পরিবর্তন, এই ভ্যালুটা হবে যতটুকুই তোমার প্রবাহ ইনডিউস হবে বা বলতে হবে যতটুকু তোমার এখানে তড়িৎচালক বলটা আবেশ হবে তার সাথে সমানুপাতিক। তাহলে এটি হচ্ছে গাণিতিক রূপ, এই রূপটা বেসিক্যালি নিউম্যান দিছেন আর মুখের কথাই বলছেন ফ্যারাডে। ঠিক আছে, আর তুমি যদি এমন হয় প্যাচ সংখ্যা 1-এর অধিক, তো যতগুলো প্যাচ সংখ্যা তা দিয়ে গুণ করবা, দ্যাটস ওয়াই দিয়ে দিলাম এন। সো এই লাল কালারটা হচ্ছে বেসিক্যালি ফাইনাল গাণিতিক রূপ। ঠিক আছে, আচ্ছা, এখন আরেকজন বলছে যে ভাইয়া সেকেন্ড ম্যাথে দিক বের করাটা আরেকবার বুঝে দেন। সেকেন্ড ম্যাথে কিন্তু আমি কোনো দিক নির্ণয় করি নাই, সেকেন্ড ম্যাথে শুধুমাত্র মান বের করছি। এখানে আমি জাস্ট ধরার জন্য ধরে নিছিলাম যে লাল কালার আইটা হবে নিচ দিকে, জাস্ট ধরে নিছি, এখানে কিন্তু কোনো প্রি ডিফাইন্ড ডিরেকশন ছিল না, জাস্ট বুঝানোর জন্য আমি ধরে নিছি যে ধরে নাও নিচ দিকে হবে, আমার এখানে ডিরেকশনের কোনো প্রয়োজন নাই, আমি শুধুমাত্র মানটা নির্ণয় করব। ডিরেকশন বের করতে গেলে বহুত ঝামেলা আছে, বহুত খবর আছে, এখানে দরকার নাই, আমরা জাস্ট মানটা বের করব তাহলেই হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, দিক না ভাইয়া, ডি আই বিভাজি প্রশ্ন করছো, আমি বুঝি নাই আপু, তুমি আমাকে আরেকবার জিজ্ঞেস করো, আমি ক্লিয়ারলি বুঝতে পারলাম না। ট্রান্সফরমারের যে জিনিসটা ছিল সেই জিনিসটা হচ্ছে এইরকম, ট্রান্সফরমারের ক্ষেত্রে শক্তি সেম থাকবে, অর্থাৎ ডাব্লিউপি সমান সমান হচ্ছে ডাব্লিউএস। তুমি প্রাইমারি কুণ্ডলীতে যতটুকু কাজ করবা সেকেন্ডারি কুণ্ডলীতে ততটুকুই কাজ বের হবে, বা বলতে পারো কখনোই শক্তি বেশি হবে না, শক্তি কমবেও না, যা শক্তি দিছো তাই পাইছো, বা যা ক্ষমতা দিছো সেই ক্ষমতাই পাইছো। ঠিক আছে, কিন্তু ভোল্টেজ কম বেশি হইতে পারে, মানে ই কম বেশি হইতে পারে বা কারেন্ট কম বেশি হইতে পারে, এই জন্য 500 ওয়াট দিছি 500 ওয়াটই পাবো, এর চেয়ে কমও হবে না, এর চেয়ে বেশিও হবে না। লেন্সের সূত্রে মাইনাস দেই এই জন্যই যে বুঝাইতে হয় ও চুম্বককে বাধা দিবে, উল্টা পাশে কাজ করবে, এই জন্যই মাইনাস দিতে হয়, আর কিছু না। ঠিক আছে, সূত্রের প্রতিপাদন বুঝালে ভালো হয় ভাইয়া, আসলে এখানে সূত্রের প্রতিপাদনই তো ছিল না, আমি জাস্ট সিম্পলি তোমাকে দেখাইলাম ফ্লাক্সের পরিবর্তন
এবং হচ্ছে তোমার সময়ের পরিবর্তন অনুপাত করছি, এখানে আর কোনো প্রতিপাদন নাই। সো আই এম এক্সট্রিমলি সরি, এখানে আসলে প্রতিপাদন করার মতো কিছু ছিলই না। জাস্ট ফ্লাক্সের পরিবর্তন ডি ফাই, সময়ের পরিবর্তন ডিটি, এবং এদের অনুপাতটাই হচ্ছে সময়ের সাথে ফ্লাক্সের পরিবর্তনের হার। ঠিক আছে, আমি তো আরেকবার বলবো, যেহেতু বলছো চেষ্টা করবো আরেকবার বুঝাইতে। ঠিক আছে, তোমরা অনেকেই বলতেছো ভাইয়া লাস্ট লাইটটা, এই যে ভাই লাস্ট লাইট আমি তো আরেকবার বুঝাই বললাম যে শক্তি কখনোই চেঞ্জ হয় না, ক্ষমতা কখনোই চেঞ্জ হয় না, শুধুমাত্র ভোল্টেজ এবং কারেন্ট চেঞ্জ হয়। ঠিক আছে, একটু চিন্তা করো, অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা, থার্ড ম্যাথটা নিয়ে তোমরা অনেক কথা বললা, বুঝাই বলছি। এই ম্যাথটা নিয়ে বলতেছো বারবার যে সিতে কি হচ্ছে, সিতে কি হচ্ছে। এখানে দেখো সিতে জিজ্ঞেস করা হলো এরকম যে প্রথম কুণ্ডলিতে যদি 0.4 সেকেন্ডে কারেন্ট থেমে যায়, তাহলে দ্বিতীয় কুণ্ডলিতে কতটুকু ই পাবা। তো আমরা জানি ই সমান সমান এন ডি ফাই বাই ডিটি, অথবা ই সমান সমান এম ডিআই বাই ডিটি। যেহেতু অন্য কুণ্ডলী পারস্পরিক আবেশ, এই জন্য আমরা এমটাকে নিয়ে আসলাম। এম এর মানটা কোত্থেকে পাবো, বিতে অলরেডি বের করে আসছিলাম, এই প্রবলেমটাতে বিতে বের করছে। সো এটা হচ্ছে এম এর মান। ডিআই কথা মানে কি, কারেন্টের পরিবর্তন। সো যেহেতু তোমার কারেন্টটা থেমে গেল, অর্থাৎ 2 অ্যাম্পিয়ার থেকে শূন্য হয়ে গেল, 2 মাইনাস 0 কতক্ষণে হলো, 0.4 সেকেন্ডে হলো। শুধুমাত্র মানটা বসাই দিছি, এখানে দিক নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র মানটা বের করো তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা বিভা জিজ্ঞেস করছো যে এই সেকেন্ড ম্যাথে আপনি সি নাম্বার কোশ্চেনে ডিআই কিভাবে বের করলেন সেটা একটু বলেন। ভাইয়া আমি তো এখানে কোনো ডিআই, ও আচ্ছা ডিআই মানে হচ্ছে কারেন্টের পরিবর্তন, এটা এখন বুঝতে পারছি। ডিআই কথা মানে কি, তোমার দেখো কারেন্ট ছিল 2 অ্যাম্পিয়ার, হঠাৎ করে কারেন্টটা থেমে গেল, তার মানে কি 2 অ্যাম্পিয়ার থেকে শূন্য হয়ে গেল, তাহলে ভাই বিয়োগ করে দাও, আর তো কিছু না, 2 মাইনাস 0, এটাই করছি। ঠিক আছে, এতটুকুই। আচ্ছা, থার্ড ম্যাথটা নিয়ে অনেকেই প্রশ্ন করতেছো। থার্ড ম্যাথে ভাই আমি আবারও বলি, শক্তির নিত্যতার সূত্র, ট্রান্সফরমারে তুমি গৌণ কুণ্ডলিতে যতটুকু শক্তি দিবা, সরি মুখ্য কুণ্ডে যতটুকু শক্তি দিবা, গৌণ কুণ্ডলিতে ততটুকু শক্তি পাবা। শক্তি শেষ হবে না, শক্তি বাড়বেও না, শক্তি কমবেও না। অর্থাৎ তুমি যতটুকু কাজ করবা মুখ্য কুণ্ডলিতে, ততটুকুই কাজ হবে গৌণ কুণ্ডলিতে। কাজ মানে কি, ক্ষমতা ইন্টু সময়। গৌণ কুণ্ডলী যতক্ষণ কাজ করে, মুখ্য কুণ্ডলী ততক্ষণই কাজ করে। টিটি কাটাকাটি হয়ে গেল, তাহলে কি মুখ্য কুণ্ডলীর ক্ষমতা মানেই গৌণ কুণ্ডলীর ক্ষমতা। প্লিজ একটু ফোকাস করো, কখনোই শক্তি বাড়বে না কমবে না, কখনোই ক্ষমতা বাড়বে না কমবে না, সেম থেকে যাবে। ট্রান্সফরমারে কাজ এবং ক্ষমতা সেম থেকে যাবে, শুধু চেঞ্জ হয় ভোল্টেজ, শুধু চেঞ্জ হয় তড়িৎ প্রবাহ, অর্থাৎ ই এবং আই চেঞ্জ হবে। ঠিক আছে, আশা করি এখন তো বুঝছো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? বলতে বলতে আমি হাঁপায়ে গেছি। ঠিক আছে, আর একজন বলতেছে ভাই অ্যাম্পিয়ার লটা কি। অ্যাম্পিয়ারের লটা হচ্ছে আসলে বায়োট-স্যাভার্টের সূত্রের একটা স্পেশাল রূপ। তুমি যখন বৃত্তাকার কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ করবা, সেখান থেকেই অ্যাম্পিয়ারের সূত্রটা আসে। মানে ধরো নিউটনের দ্বিতীয় সূত্র কি, এফ সমান সমান এম এ, তাহলে কি বলতে পারি, ত্বরণ সমান সমান ফোর্স ভাগ ভর। এখন যদি বলি যে এই সূত্রটা আরেকজন দিছে, ধরো গ্যালিলিও দিছে, তাহলে গ্যালিলিও সূত্র আর নিউটনের সূত্র কি আসলে কোনো পার্থক্য থাকলো? একই সূত্র, জাস্ট ডিফারেন্ট চেহারায়। ঠিক আছে, আচ্ছা শুরুতেও ভাই আমি একই কথাই বলছি বারবার, ফ্যারাডের সূত্রই আমি তোমাকে বুঝাইছি, ফ্যারাডের সূত্রই প্রথমে আলোচনা করছি, পরে জাস্ট নামটা বললাম যে ফ্লাক্সের পরিবর্তন যে হচ্ছে বা চৌম্বক ক্ষেত্রে যে পরিবর্তনটা হচ্ছে, এটা আসলে ফ্যারাডে বলছেন বা ফ্যারাডের প্রথম সূত্রেই বোঝানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা একজন জিজ্ঞেস করছে ভাইয়া, সাপোজ a magnet passes through a coil with the speed of photon, is it possible to get any magnetic induction in the other coil? এইটা ঝামেলা আছে, তোমার যদি এটাকে সলভ করতে হয়, তুমি যেহেতু ফোটনের স্পিড নিয়ে কথা বলতেছো, এখন প্রশ্নটা হচ্ছে ফোটনের স্পিড কত জানতে হবে, সেই স্পিডের কারণে যদি আবার রেডিভিটি চলে আসে তাহলে আরেক ঝামেলা আছে। তো শ্রীতনু ভৌনুক যে প্রবলেমটা জিজ্ঞেস করছো, এটা অনেক বেশি গভীরে যেতে হবে, এখানে আমরা জানতে হবে বেসিক্যালি ফোটনের ভেলোসিটি কত। সো যদি বাই চান্স এখানে রিলেটিভিটি চলে আসে বা আপেক্ষিকতা চলে আসে, তাহলে এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম এগুলা এত ইজিলি হবে না, এগুলোর জন্য স্পেশাল ওয়ে আছে সলভ করার, এগুলা এখানে আনা যাবে না। একজন জিজ্ঞেস করছি ট্রান্সফরমার থেকে কেবল দুই ধরনের কোয়েশ্চেন আসবে, মানে ক্ষমতা চেঞ্জ নাকি ইআরআই মেন বের করা। ভাই ট্রান্সফরমারে আসেই এই দুইটা প্রশ্ন, ক্ষমতা আসলে সেমই থাকে, আর যদি ক্ষমতা প্রশ্ন না হয় তাহলে বলবে ভোল্টেজ বাড়াও কমাও, কারেন্ট বাড়াও কমাও। সো এই দুইটা প্রশ্নই হয়, এর বাইরে আর কোনো প্রশ্ন হয় না। আশা করি বাচ্চারা বুঝতে পারছি। আচ্ছা,
এক্সচেঞ্জ ইন্টিগ্রাল মানে কি, এই জিনিসটা তোমাদের লেভেলে শেখানো হয় না। এটা হচ্ছে বেসিক্যালি প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক নাকি ফেরোম্যাগনেটিক, এগুলা যদি নির্ধারণ করতে হয় তখন এক্সচেঞ্জ ইন্টিগ্রাল করতে হয়। এটা ক্যালকুলাস একটা স্পেশাল পার্ট, এগুলো তোমাদেরকে শেখানো হবে না, এগুলা অনার্স মাস্টার্সে গেলে জানতে পারবা। সো জাস্ট নামটা জেনে রাখো, এখন এগুলো আলোচনা করা আসলেই সম্ভব না, কারণ দেখা যায় তোমরা কিন্তু অলরেডি সম্পূর্ণ ক্যালকুলাসই জানো না, যেমন ডেফিনিট ইন্টিগ্রাল, ইনডিফিনিট ইন্টিগ্রাল, গাউসিয়ান ইন্টিগ্রাল, অনেক কিছু আছে, এগুলা কিন্তু তোমাদেরকে শেখানো হচ্ছে না। সো এই জন্য এটা আমি তোমাদেরকে এই মুহূর্তে দেখাতে পারলাম না, সরি। তোমরা যখন অনার্সে আসবা তখন এটা নিয়ে কথা হবে, এই মুহূর্তে না, ঠিক আছে? আচ্ছা, কোনটা মুখ্য এবং কোনটা গৌণ কিভাবে বুঝবো? মুখ্য কুণ্ডলিতে ব্যাটারি লাগানো থাকবে আর গৌণ কুণ্ডলিতে গ্যালভানোমিটার লাগানো থাকবে, এটা দেখেই বুঝতে হবে কোনটা মুখ্য এবং হচ্ছে কোনটা গৌণ। সো আমি শেয়ারটা অফ করে দিলাম, তার কারণ আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো জিনিসগুলো। একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে তোমরা সবকিছুই বুঝে যাবা, জাস্ট সময়ের ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, একজন জিজ্ঞেস করছো পারস্পরিক আবেশের ম্যাথে কেন বি কুণ্ডলী থেকে নেওয়া হলো। বি কুণ্ডলীতে গ্যালভানোমিটার লাগানো ছিল, বি কুণ্ডলীতে কোনো প্রবাহ দেওয়া ছিল না, এই জন্য বি কুণ্ডলী হচ্ছে তোমার এখানে পারস্পরিক আবেশের জন্য ধরা হচ্ছে। আর এ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ ছিল, তার মানে এ কুণ্ডলী হচ্ছে মেইন কুণ্ডলী বা বলতে পারি মুখ্য কুণ্ডলী, ঠিক আছে? পরীক্ষায় যেই কুণ্ডলীতে প্রবাহ বলবে সেটা মুখ্য, আর যেখানে কোনো প্রবাহ বলবে না সেটা হচ্ছে গৌণ। ছবি এঁকে দিলে তো ভালো, ছবি না এঁকে দিলে নিজ দায়িত্বে বুঝতে হবে, ঠিক আছে বাচ্চারা? আর কোনো প্রশ্ন? ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ তাহলে কি ওদেরকে হ্যান্ড রেসের মধ্যে নিব? হ্যাঁ ওই নিতে যে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ, যারা হ্যান্ড রেস করছে ওদেরকে আমি লোয়ার করে দিচ্ছি, নতুন করে যারা হ্যান্ড রেস করবো ওদেরকে আমি সরাসরি বাদের সাথে কথা বলে কোয়েশ্চেন নেওয়ার সুযোগ করে দিচ্ছি। তার আগে আমি একটা পোল থ্রো করতেছি, সবাই অ্যাটেন্ড করবে পোলে। আচ্ছা, বাচ্চারা আমি একটা থাকে। পোল থ্রো করছি, যারা পার্টিসিপেন্ট এখন পর্যন্ত আসো সবাই পোলে অংশগ্রহণ করো। আর যারা আজকের ক্লাসের উপর কোনো কনফিউশন থাকলে কোয়েশ্চেন করতে চাইলে ভাইয়াদেরকে সরাসরি হ্যান্ড রেস করো, আমি সুযোগ দেবো কথা বলার। বাচ্চারা কার কোনো প্রশ্ন আছে? জুবাইর ইসলাম ভাইয়া, তুমি আনমিউট করে কোয়েশ্চেন করতে পারো। হ্যালো, আদাব ভাইয়া। আসসালাম ভাইয়া, বলো। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনি যে স্বকীয় আবেশটা ভাইয়া পড়ালেন, তো সেই ক্ষেত্রে হলো যে আমার যে ইয়াটা মানে ব্যাটারি, এই ব্যাটারি থেকে ভাইয়া কারেন্ট ফ্লো যাচ্ছে হলো কুণ্ডলীর দিকে। তো ভাইয়া কুণ্ডলীতে যখন কারেন্টটা ফ্লো যাবে তখন ভাইয়া ওইখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। তো হ্যাঁ লেন্জের সূত্রের কি ভাইয়া মানে এটা প্রতিবার মানে লেন্জের সূত্রের কারণে কি ভাইয়া আমার এটা বিপরীত দিকে আবার মানে তার বিপরীত দিকে কারেন্টটা মানে ক্রিয়া করবে কিনা? এক্স্যাক্টলি। তো দেখা যাবে তোমার প্রথমে তুমি যখন নর্মাল ব্যাটারি দিলা, কারেন্ট গেল, কারেন্ট থেকে চৌম্বক ক্ষেত্র তৈরি হইলো, তারপরে লেন্সের কারণে দেখা যাবে যে ওই চৌম্বক ক্ষেত্র থেকে আবেশ প্রক্রিয়ায় আরেকটা কারেন্ট উৎপন্ন হবে, কিন্তু সেটা হবে বিপরীতমুখী, যাকে আমি লাল কাদে লিখছিলাম। সো তুমি যেটা বলছো ঠিক বলছো, ঠিক বুঝছো। ও আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। আর কেউ জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, মুনিয়াম শাহরিয়ার ভাইয়া, হ্যালো, তুমি কোয়েশ্চেন আসসালামু করো। আলাইকুম ভাইয়া। আসলাম। ভাইয়া ফ্যারাডের লতে তো আমরা পড়ছিলাম যে যে ভাইয়া ফাই এর যে ডিফারেন্সটা হয়, কিন্তু ভাই আমরা তো জানি যে ফাই কে টোটালি বি বলা হয় ম্যাগনেটিক ফিল্ড। তো আমরা কি ভাইয়া ফাই কে রিপ্লেস করে বি2 মাইনাস বি1 বলতে পারি? আচ্ছা, তো আমি তোমাকে এখানে একটু ক্লিয়ার করে দিই, এটা ভালো প্রশ্ন জিজ্ঞেস করছো। সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রকে আমরা বি দিয়ে লিখবো আর ফ্লাক্স হচ্ছে ফাই দিয়ে। আমি বি দিয়ে লিখছিলাম যে তোমাদেরকে বোঝানোর জন্য যে তুমি যদি এখানে চৌম্বক ক্ষেত্র চিন্তা করো কোনো সমস্যা নাই, তার কারণ আপনি একটু কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার করে বুঝাতে পারেন ভালো হবে। ও আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করতে হবে, একটু দাঁড়াও আমি একটু অন করি, একটু বের করে নিই, একটু দাঁড়াও, যেখানে লিখছিলাম ওই পেজটাকে বের করি, কোথায় গেল? পাইছি। আচ্ছা, তোমরা এখন দেখতে পারতেছো, তুমি মনে হয় এই জায়গাটার কথাই বলতেছিলা যে ভাইয়া আমি তো এখানে বি1 ফাই 1 বা হচ্ছে বি2 ফাই 2 লিখছিলাম, যে বি অথবা ফাই। এটা আমি তোমাকে বুঝাইছিলাম যে চৌম্বক ক্ষেত্রের মান যদি তুমি জানো, সাপোজ বি তুমি জানো, সেখান থেকে আমরা ফাইটা বের করে নিব। এটা একটা অঙ্ক করলাম না, এরিয়া দিয়ে গুণ করে বের করলাম। সো চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হলেও ফাই তোমার চেঞ্জ হবে, বা সিম্পলি ফাই এর চেঞ্জ হলে তো বলেই দিলাম ফ্লাস্কের চেঞ্জ হইলো। সো কিন্তু আপনি যে এটাকে আলাদা করলেন ভাই, বি কে তো আপনি মানে ফাই জায়গায় জাস্ট বি লিখতে পারতেন না?
ভাইয়া আরেকবার বলবা, কোনটা বললা? ভাইয়া আপনি তো এও লিখছেন আবার বিও লিখছেন, তো ভাইয়া শুধু কি বি লেখা যেত না? না 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 না, শুধু বি লেখা যাবে না। আমি বুঝছি তুমি এটা কথা বলতেছো, এই যে এই ম্যাটটার ক্ষেত্রে যখন আমরা 5-2 - 5-1 করলাম, সেখানে তোমার ডিরেক্টলি B2-B1 করলেও পারতাম, তাই তো? জি ভাইয়া। না, এটা করা যাবে না ভাইয়া। তার কারণটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলায় ফ্লাক্সের পরিবর্তন দেখতে হবে। আর ফ্লাক্স তুমি যদি বের করতেই চাও, তাহলে এরিয়ার সাথে চৌম্বক ক্ষেত্রে মানটাকে গুণ করতেই হবে, না হয়তো ফ্লাক্স আসবে না। বুঝতে পারছি? তুমি B2-B1 করো, ম্যাথটা ভুল হবে, এটা ভুলেও কইরো না। জি ভাই বুঝতে পারছি। ভাই আরেকটা কোশ্চেন ছিল, জি। ভাই আমরা যে d5/dt লিখি না, এটা তো তাহলে অর্থ দাঁড়ায় যে টি এর সাপেক্ষে ফাই এর অন্তরীকরণ, কিন্তু ভাই আমরা কি এটাকে চাইলে কোনো যোগজীকরণ ভাবে লিখতে পারি কিনা, মানে ইন্টিগ্রেশন ফর্মে? হ্যাঁ, করতে পারো। তুমি যদি এখন এটাকে পক্ষান্তর করে ফেলো, এটা হচ্ছে উল্টা কথা না, উল্টা কথা যে যখন তুমি জানো তড়িৎচালক শক্তির মান কত, সেখান থেকে তুমি বের করবা ফ্লাক্সের মান কত, তখন সেখানে অন্তরীকরণ করতে হবে। ডিডিকে সরাই দিয়ে ইন্টিগ্রেট করে আমরা বের করতে পারবো। কিন্তু আপাতত আমাদের এখানে ইন্টিগ্রেট করা লাগবে না, তার কারণ আমরা চাচ্ছি তড়িৎচালক বল। সো আমাদের বেসিক্যালি ডিফারেন্সিয়েট করে মানটা বের করা লাগতেছে। কখনো উল্টা কেস হলে ইন্টিগ্রেট করতে হবে, যদি দরকার পড়ে আর কি। জি ভাই বুঝতে পারছি, থ্যাংক ইউ। এটা ভালো প্রশ্ন করছিলা যে ইন্টিগ্রেট করতে হবে কিনা, খুব ভালো প্রশ্ন। এটা তোমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষায় খেয়াল রাখবা, প্রশ্নে কি চাইছে। ভালো কথা বলছো। আচ্ছা, বাকিরা আর কোনো প্রশ্ন? আচ্ছা, তারপর হলো নাজমুল, তুমি কোয়েশ্চেন করো। তার আগে হলো গ্যালাক্সি M315, তুমি নামটা চেঞ্জ করো না, সো তুমি হ্যান্ড রাইজ করছো, তোমাকে আমি সুযোগ দিব না। নাজমুল ভাই তুমি কোয়েশ্চেন করো। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ভাইয়া ওই লেন্সের সূত্রে দেখাচ্ছিল আমি যে শুনতে পারতেছি, একটু জোরে বলবা? জি ভাইয়া, লেন্সের সূত্রে হুম। ওই আপনি দেখাইছিলেন যে ওখানে স্মল আই ক্যাপিটাল আই, ভাই ওখানে আমার একটা কনফিউশন আছে যে মানে ওখানে কি স্মল আই আর ক্যাপিটাল আইটা পরস্পর বিপরীত দিক থেকে এসে কি নিউট্রাল করে দিবে, নাকি একটা লব্ধি টাইপের কোন একটা মান পাওয়া যাবে, এরকম বোঝাচ্ছে? আচ্ছা, খুবই ভালো প্রশ্ন, বুঝতে পারছি। এটা যে কোনো কেস হইতে পারে, মানে হচ্ছে এটা নিউট্রাল করে ফেলতে পারে, আবার সে লব্ধিও হতে পারে। নর্মালি দেখা যায় যে লেন্সের কারণে যে আইটা লাল কালারের উৎপন্ন হচ্ছে, সেই মানটা একটু কম থাকে। সো লব্ধি প্রবাহ পাওয়া যায়, কিন্তু বর্তনীতে প্রবাহটা কমে যাবে, মানে একটু কমে যাবে। কিন্তু যদি কখনো এমনটা করা সম্ভব হয়, ধরো প্যাচ সংখ্যা অনেক বাড়াই দিলাম, তখন দেখা যাবে লেন্সের যে লাল কালারের আই, এটা অনেক পাওয়ারফুল হয়ে গেছে। তখন আর কোনো কারেন্ট এখান দিয়ে যাবেই না, তখন কারেন্টটা জিরো হয়ে যাবে বা নিউট্রাল হয়ে যাবে। সো যে কোনো কিছুই ঘটতে পারে, এটা ম্যাথ করে বের করতে হবে। তোমাদের লেভেলে যদিও এটা জিজ্ঞেস করে না, বাট করা যাইতেই পারে। বুঝতে পারছো? জি ভাইয়া। আর ভাইয়া ওই অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ এর যে চিহ্নটা দেওয়া আছে, মানে ওটা বুঝতেছি না ভাই, ওটা যদি একটু করে বলে দেন তাহলে ভালো হয়। আচ্ছা, এটা এই যে নর্থ আর সাউথেরটা। জি ভাই, ওই নিচে ওই গ্রিন কালার দিয়ে যেগুলো দেখাইছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো বের করছি। তোমার যে নর্থ লেখাটাকে তুমি এন এর দুইটা বাহুকে একটু দেখো ঘুরায় ফেলো তো, দেখো তো কোন দিকে পয়েন্ট করতেছে। যেটা গোলাকার চিন্তা করো, দেখো নর্থ কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোশন দেখাচ্ছে। আর আমি যে এখন সাউথটাকে একটু ঘুরায় পেঁচাই লিখি, তো দেখো সাউথের যে এস এর দুইটা মাথা, এটা এমন ভাবে ঘুরতেছে যেটা বৃত্তাকারে দেখলে মনে হয় সার্কুলার ওয়েতে তোমার ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। সো সাউথ হচ্ছে অলওয়েজ ক্লকওয়াইজ এবং নর্থ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। মানে লেটারটাকে তুমি একটু বাঁকায় দেখো, তাহলে মনে রাখতে ইজি হবে, এটাই বলছি। বুঝতে পারছো? জি ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। আচ্ছা ভাই, তাহলে তো আপাতত হ্যান্ড রাইজ নাই, একজন আছে বললাম না, ডিভাইসের নাম লেছে, সো ওরা নিব না। যারা নিজের রিয়েল নামটা ইউজ করবে, নিকনেম, ওদেরকে কথা বলার সুযোগ দিচ্ছি আর কি। জি জি। সো নোমান ভাই কি কিছু বলবেন? না তোমার ভাই শেষ মুহূর্তে শেষ করতে পারি? হ্যাঁ, যেহেতু হ্যান্ড রাইজ আর নাই আপাতত। জি ভাই, শেষ করে দেওয়া যায়। একজন হ্যান্ড রাইজ এখন করতেছে, হ্যান্ড রাইজ কি করবো, দিব এক দুজনকে? হ্যাঁ, দেন লাস্ট। ভাই দেন। আচ্ছা বলো বলো। আচ্ছা, সুফিয়ান বিন হুসেন আদিব ভাইয়া, তুমি আনমিউট করে কোয়েশ্চেন করো। সুফিয়ান আবার লোয়ার করে ফেলছে, তো সিতানো ভৌমিক তুমি করো কোয়েশ্চেন। ভাইয়া আসসালামু আলাইকুম। আসলাম। ভাইয়া প্রথম 5 মিনিটে মানে একটু দেরি হয়েছিল, তো যদি সেটা একটু শর্টকাটে বুঝে দেন। আচ্ছা, মানে প্রথম স্লাইড গুলো তুমি মিস করছো, তাই তো? একদম শুরুটা। ভাই ও মিস করছে কেন জিজ্ঞেস করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনো শোনো, ভয়ের কোনো কারণ নাই। তার কারণ হচ্ছে প্রথম স্লাইড গুলা কাইন্ড অফ ছিল টিজার, মুভি তো পরে দেখছোই অলরেডি।
যদি আমার আবেশ করতে হয় কি কি লাগবে, আমি ফলাফলটা পাবো হচ্ছে এটা গৌণকুণ্ডলিতে, আর ইনপুট কি দিব, ইনপুটটা হবে তোমার ভাই আমি শুনতে পাচ্ছি, এখন আপনার বয়স শুনলাম, বাট তমল ভাইয়ের বয়স শুনতে, তমল ভাই হলো আনমিউট করে রাখছে। আচ্ছা এখন শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই এখন শোনা যাচ্ছে, আপনি এটা আনমিউট করে রাখছে, মিউট করে রাখছিলেন তখন, সরি। সরি সরি আমি খেয়াল করিনি, ভুল হয়ে যায় মাঝে মাঝে। আচ্ছা তো যে বলতেছিলাম, আমি প্রথম স্লাইডগুলোতে এটাই বলছি, তুমি একটা দণ্ডচুম্বক ইউজ করবা অথবা একটা কুণ্ডলী, এই কুণ্ডলীর মধ্যে প্রবাহ আছে অর্থাৎ মুখ্য কুণ্ডলী, এই দুইটাকে মুভমেন্ট করলে আমি দেখতে পারবো থার্ড কুণ্ডলীতে বা গৌণ কুণ্ডলীতে তোমার আবেশ প্রক্রিয়াটা কিভাবে হয়। এটাই বলতেছিলাম যে সাপোজ তুমি চুম্বককে ভিতরে নিয়ে গেলা, বের করলা, অথবা একটা মুখ্য কুণ্ডলীকেই ভিতরে নিয়ে গেলা বা বের করে আনলা। সাপোজ তোমার এখানে গৌণ কুণ্ডলী আছে টানেলের মতো, আর তুমি একটা গাড়ি দিয়ে যাচ্ছ রাতের বেলা অন্ধকারে, যখন গাড়িটা টানেলে ঢুকবে টানেলটা উজ্জ্বল হয়ে যাবে, যখন গাড়িটা চলে যাবে টানেলটা আবার অন্ধকার হয়ে যাবে। সো যে উজ্জ্বল অন্ধকার চেঞ্জ হচ্ছে বারবার, বা বলতে পারো চৌম্বক ক্ষেত্র আসতেছে চৌম্বক ক্ষেত্র চলে যাচ্ছে, এই যে ফ্লাক্সের পরিবর্তন ঘটতেছে, সেই পরিবর্তনের জন্যই গৌণকুণ্ডলীতে একটা আবিষ্ট প্রবাহ পাওয়া যাবে বা একটা আবিষ্ট তড়িৎচালক শক্তি পাওয়া যাবে। এটাই ছিল আমাদের মেইন কথা, এবং এটি ফ্যারেডের সূত্র আসলে। সো একই কথা বারবার বারবার অ্যাকচুয়ালি বলতেছিলাম, জাস্ট বোঝানোর জন্য এটাই। সো মিস করলেও ভয় পাওয়ার কিছু নাই, তোমরা কিন্তু বুঝেই গেছো, ঠিক আছে? আর তোমাদের এই প্রবলেমগুলো সলভ করার সময় কারেন্টের ডিরেকশন অ্যাকচুয়ালি বের করার কোনো প্রয়োজন নাই, কারণ তোমাদের লেভেলে অ্যাকচুয়ালি কারেন্টের ডিরেকশন নিয়ে কোনো প্রশ্ন আসেই না। শুধুমাত্র মানটা নির্ণয় করতে হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহের মানটা নির্ণয় করতে পারলেই মোর দ্যান এনাফ। তাও জাস্ট বলে রাখলাম যে লেন্সের ক্ষেত্রে সেটা কিভাবে চিন্তা করতে হয়। তো আশা করি বুঝতে পারছো, আর তেমন কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে ভাইয়া, যে কিউএনএ তে কয়েকজন কোয়েশ্চেন করছে, একটু কিউএনএ পরে আমরা শেষ করে দিই। আচ্ছা, আর লেন্সের সূত্রে মাইনাস ছিল এই জন্য কারণ তোমার তড়িৎ প্রবাহটা হয় উল্টা পাশে বা বিপরীত ভাবে, যেন ও চুম্বকটাকে বাধা দিতে পারে। যখনই বাধা দিব বা উল্টা পাশে যাব এরকম কথা আসে, তখন এটাকে মাইনাস সাইন দিয়ে বুঝাইতে হয়। ওই যে ভেক্টর উত্তর দিকে প্লাস হলে দক্ষিণ দিকে মাইনাস, সো এই জন্যই মাইনাস, আর কিছু না। তুমি যখন ম্যাথে সলভ করবা মাইনাস দিয়ে করলেও হয়, না করলেও হয়, কোনো ঝামেলা নাই, ঠিক আছে? আর আমরা যখন স্বকীয় বা পারস্পরিক মানগুলো বের করি, আমরা একটু ছোট্ট হাতের আই বের করি, বড় হাতের আই নিয়ে আমরা কোনো মাথা ঘামাই না, ঠিক আছে? মানে লেন্সের আইটাকে বের করি, আমরা বর্তনীর মূল প্রবাহ নির্ণয় করি না, ঠিক আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন বাচ্চারা? আচ্ছা, কোশ্চেন আনসার জিজ্ঞেস করছো, ছোট আই আর বড় আই এর মধ্যে পার্থক্যটা কি? ছোট আইটা হচ্ছে লেন্সের কারণে যেটা ইনডিউস হচ্ছে বা আবেশ প্রক্রিয়া আসতেছে, আর বড় আইটা হচ্ছে বর্তনীর মেইন প্রবাহ বা ব্যাটারি থেকে ডিরেক্টলি যেটা আসে, ঠিক আছে? যদি কোনো কারণে এমন হয় যে লেন্সের আইটা অনেক বেশি হয়ে গেল, তখন কাটাকাটি করে জিরো করতেও পারে, আবার নাও পারে, এটা আমার দেখার দরকার নেই, আমি শুধুমাত্র মানটা নির্ণয় করব। এখন লেন্সের আই, ছোট হাতের আই কিভাবে বেশি হতে পারে? পাক সংখ্যা বাড়ায় দাও, বেশি হইতে পারে, অনেক কিছুতে বেশি হইতে পারে। সো আমার মাথা ঘামাইতে হবে না, আমি শুধুমাত্র ভ্যালুটা বসাবো, ভ্যালুটা বের হবে। সাধারণত ছোট আইটা অর্থাৎ লেন্সের আইটা নর্মাল আই থেকে কমই হয়, বেশি হইতেই পারে, অসম্ভব না, হইতেই পারে, ঠিক আছে? আচ্ছা, একজন জিজ্ঞেস করছে আবার, সার্কেলে যদি এন এর ভ্যালু ইনফাইনাইট হয় তাহলে কি হবে? ভাই তুমি যদি ইনফাইনাইট লুপ বানাইতে চাও, সেটা তো আর নর্মাল কোনো ফাইনাইট বা কোয়ান্টিফিকেবল অবস্থায় নাই, সেটা অন্য জিনিস হয়ে গেল। ইনফাইনাইট কেসে এটাকে চিন্তা করাই যাবে না, ইনফাইনাইটে কোনো পার্টিকুলার অ্যান্সারই নাই। এসব করতে হলে কিন্তু যে ইন্টিগ্রেশন অনেক টাইপের হয়, ডেফিনিট ইন্টিগ্রেশন বা ইনডিফিনিট ইন্টিগ্রেশন, ওই সব স্পেশাল ওয়ে আছে, ওগুলো তোমাদেরকে এখানে শেখানোই হবে না, ইভেন অনার্সেও হয়তো পাবা না, স্পেশালাইজ ওয়েতে গেলে হয়তো জানতে পারবা, ঠিক আছে? সো এই ক্ষেত্রে এটা ভাবার কোনো দরকার নেই আপাতত। আচ্ছা, পারস্পরিক আবেশে গৌণকুণ্ডলীর উপরে ধরতে হয়। হ্যাঁ, পারস্পরিক আবেশটা অবশ্যই গৌণকুণ্ডলীতেই হবে, মানে একজন কারেন্ট দিবে আরেকজনের উপরে হবে, সো অবশ্যই গৌণকুণ্ডলীর উপরেই হবে, আর নিজের উপরে হবে স্বকীয় আবেশ, ঠিক আছে? আচ্ছা, ভাইয়া ক্লাস সম্পর্কে প্রবলেম জানানোর জন্য যে নাম্বারটা দেয়া হয়েছে ওটা কল দেয়া যাবে নাকি দেয়া যাবে ঠিক বুঝি নাই, জিজ্ঞেস করছো যেটা হ্যাঁ তুমি এটা বুঝতে পারছি, ক্লাসের কোনো প্রবলেম হলে ওরা যে নাম্বার দিয়েছি আমরা সেটাই তারা কল দেওয়া যাবে কিনা সেটা পারমিশন চাইছে। ফার্স্টে তুমি চেষ্টা করো এসএমএস করার জন্য, এসএমএস যদি রিপ্লাই না দেয় তাহলে তুমি কল দিও, সমস্যা নাই।